তীক্ষ্ণ বুদ্ধি, অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা আর অদম্য যুক্তিবোধ, এই তিনের অসাধারণ মেলবন্ধনে তৈরি বাংলার কিংবদন্তি গোয়েন্দা কিরিটি রায়। যেখানে রহস্যের জট সবাইকে বিভ্রান্ত করে, সেখানেই কিরিটির শান্ত মাথা আর সূক্ষ্ম বিশ্লেষণ খুলে দেয় সত্যের দরজা। নমস্কার শ্রোতা বন্ধুরা, কেয়ার অফ কাহিনীর রোমাঞ্চকর গল্পের আসরে আপনাদের স্বাগত। শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, প্রখ্যাত সাহিত্যিক নিহার রঞ্জন গুপ্তর কিরিটি কাহিনী বিদ্যুৎপন্নী। পাইপটা নিভে গিয়েছিল। কিরিটি নতুন করে পাইপে আগুন ধরিয়ে একটু সুখ টান দেয়। আসলে কি জানেন, ব্যাপারটা কারুরই অজানা থাকবার কথা নয়। কারণ ওই দিন সকালেই ইংরেজি বাংলা সব কাগজে ঘোষণা করা হয়েছিল যে কলকাতা শহরের কোনো কোনো এলাকায় সেদিন রাত্রে নির্দিষ্ট একটা সময়ের জন্য লোডশেডিং করা হবে। ইন্সপেক্টর তালুকদার কিরিটির সামনেই বসেছিল। তার মানে তুমি কি বলতে চাও কিরিটি? এইটুকুই যে হত্যাকারী নির্দিষ্ট সময়ে লোডশেডিং এর বিজ্ঞাপন দেখে ওই গোল্ডেন অপরচুনিটিটুকু সদ্ব্যবহার করেছে। তা না হয় মানলাম, কিন্তু হত্যাকারী এটা তো জানতো না যে ঠিক সেই দিনই ব্রজদুলাল সাহার ভাই সন্ধ্যা কাউন্টে মাদ্রাজ থেকে ফিরে আসবেন। তার ফিরে আসাটা তো আমরা জানতে পেরেছি অফিসের জরুরি ট্রাঙ্ক কল্পে। সম্ভবত তা নয়। আমার ধারণা ব্রজদুলাল সাহার মাদ্রাজ থেকে হঠাৎ ফেরার ব্যাপারেও হত্যাকারীর হাত ছিল। এ কি বলতে চাইছো বলো তো কিরিটি? সপ্রশ্ন দৃষ্টিতে তালুকদার কিরিটির মুখের দিকে তাকায়। কিরিটি কিন্তু একেবারেই নির্বিকার। সোফার উপর নিজের শরীরটা আলস্যের ভঙ্গিতে এলিয়ে দিয়ে পাইপে আরেকটা টান দেয় সে। বলছিলাম এই যে ওই দিকটা একটু নজর দিলেই বা ক্ষতি কি? সেদিন ব্রজদুলাল সাহার মাদ্রাজ থেকে ফেরার ব্যাপারে হত্যাকারীর হাত ছিল কিনা সেটা জানার চেষ্টা করলে ক্ষতি বা কি? ক্ষতি নেই, তবে তবের কথা থাক। আমি ওই ব্যাপারে সেই রকম একটু ইঙ্গিত পাচ্ছি। বস্তুত দুজনের মধ্যে কয়েকদিন আগেকার একটা রহস্যপূর্ণ হত্যার ব্যাপার নিয়ে আলোচনা চলছিল। সন্ধ্যার মুখে কিরিটিরই বাসার দোতলার বসবার ঘরে বসে ইন্সপেক্টর তালুকদার তার এখনো অবধি সংগ্রহ করা তথ্য শোনাচ্ছিল কিরিটিকে। হত্যাকাণ্ডটা ঘটেছিল দিন 7 আগে বালিগঞ্জ অঞ্চলের গচা লেনে। বিপত্নিক ব্রজদুলাল সাহা একজন ধনী ব্যক্তি ছিলেন। রানীগঞ্জ অঞ্চলে 3টি কয়লার খনি ছাড়াও কলকাতায় তার একটি লোহার কারবার ছিল। বিরাট ফলাও কারবার। সাহা স্টিল কোম্পানি। কোম্পানির অফিস ডালহৌসি স্কোয়ারে। বিরাট একটা 7 তলা বাড়ির প্রায় দোতলার সবটা নিয়ে কোম্পানির অফিস। ব্রজদুলাল সাহার বয়স 52 থেকে 53-এর মধ্যেই ছিল। সুন্দর স্বাস্থ্যবান লোক, শরীরে কোনো রকম রোগ ছিল না। ধনী ব্যবসায়ী হিসেবে গত কয়েক বছরে ব্রজদুলাল সাহা কলকাতা শহরে বেশ সুপরিচিত হয়ে উঠেছিলেন। বিশেষ করে বালিগঞ্জ অঞ্চলে বিরাট প্রাসাদতুল্য এক বাড়ি করার পর কলকাতার ধনী ব্যক্তিদের মধ্যে তার নামও আসত। কিন্তু ওই ঐশ্বর্যকে করায়ত্ত করতে ব্রজদুলালকে জীবনের অনেকগুলো বৎসর খেসারত দিতে হয়েছিল। অতি সাধারণ অবস্থা থেকে ধীরে ধীরে এগিয়ে গিয়েছেন এবং সাফল্যের দুয়ারে সবে যখন পা দিতে চলেছেন, ঠিক তখনই স্ত্রী মায়া দেবী চোখ বোঝেন। বয়স তখন কতই বা ব্রজদুলালের, মাত্র 37 বছর। ব্রজদুলাল কিন্তু আর দ্বিতীয়বার সংসার করেননি। কোনো সন্তানাদিও ছিল না ব্রজদুলালের। গচা লেনে বিরাট বাড়ি করবার পর বলতে গেলে সেখানে তিনি এবং লোকজনের মধ্যে 4 জন ভৃত্য, 2 জন ঠাকুর, 2 জন দারোয়ান, ড্রাইভার ও একজন অল্প বয়সী সেক্রেটারি ছিল, ভারতীয় খ্রিস্টান, বছর 24-এর তরুণী রেবেকা। রেবেকাকে থাকবার জন্য 3 তলায় 2টো ঘর ছেড়ে দিয়েছিলেন ব্রজদুলাল। সাহার গৃহে রেবেকা কেবল সেক্রেটারি নন, বাড়ির কেয়ারটেকার হিসেবেও ছিলেন। আর ছিল একজন সাধন মিত্র,
সাধন ছিল সাহার অফিসে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। একই গ্রামে ছিল সাধনের বাড়ি। গ্রামের স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে কলকাতা শহরে ভাগ্যান্বেষণে এসেছিল সাধন, এবং কোথাও অনেক চেষ্টা করে কোনো সুবিধা করতে না পেরে অবশেষে একদিন ব্রজদুলালের শরণাপন্ন হয়। কি জানি কেন যে ব্রজদুলাল কোনো আত্মীয় স্বজনকে তো নয়ই, এমনকি গ্রামের পরিচিত বা অন্যান্যভাবে পরিচিত কাউকেই কখনো সাহায্য করতেন না। বলতেন, আত্মীয় স্বজন বা পরিচিত জন কাউকেই আমি কোনো সাহায্য করতে চাই না, কারণ হয়তো তার একটা কোনো ইতিহাস ছিল যেটা কেউ জানতো না। অথচ ব্রজদুলালের ভাইপো ভাইঝি ছিল, তাদের কখনো নিজের গৃহে প্রবেশ তো দূরের কথা, কখনো নিদেন পক্ষে কোনো খোঁজ খবরও নিতেন না। সেই ব্রজদুলাল সাহাই সাধনকে শুধু পড়ার ব্যবস্থাই যে করে দিলেন তাই নয়, নিজের গৃহে স্থানও দিলেন, এবং সেই থেকেই সেই সাধন ব্রজদুলালের গৃহেই থেকে যায়। সেও আজ থেকে প্রায় 12-13 বছর আগেকার কথা। ব্রজদুলালের ব্যবসাও তখন আজকের মতো বিরাট ফলাও হয়ে ওঠেনি, অবস্থাও এমনি শাঁসালো হয়ে ওঠেনি, ছোটখাটো একটা লোহার কারবার মাত্র। এবং থাকেন তিনি তখন গড়িয়ার দিকে একটা ছোট বাসা বাড়ি নিয়ে। কিছুদিন আগেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে, একটি মাত্র ভৃত্য নিয়েই তার সংসার। তারপরেই একদিন লাগলো দ্বিতীয় মহাযুদ্ধ, এবং মাত্র বছর চারেকের মধ্যেই কোথা দিয়ে কোন পথে যে চঞ্চলা লক্ষ্মী তার সোনার ঝাঁপটি হাতে নিয়ে ব্রজদুলালের গৃহে অচঞ্চলা হয়ে বসলেন। ফলে দেখতে দেখতে 4 বছরের মধ্যেই দেখা গেল ব্রজদুলাল 3টি খনির মালিক ও সাহা অ্যান্ড স্টিল কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর। কথায় বলে, পুরুষস্য ভাগ্যাম, সেটার প্রকৃষ্ট প্রমাণ যেন ওই ব্রজদুলাল সাহা। সাধনের আপনার বলতে ত্রিসংসারে কেউ ছিল না। ছোটবেলায় একই দিনে কলেরায় তার বাপ মা হারিয়ে সে আশ্রয় নিয়েছিল দূর সম্পর্কীয় এক দিদির বাড়িতে। গ্রামের স্কুল থেকে ম্যাট্রিকটা পাশ করার পর দিদির আশ্রয় না থেকে একদিন সামান্য একটি সুটকেসে খান্দুই জামাকাপড় নিয়ে কলকাতায় এসে উপস্থিত হয়। পাইস হোটেলে খেয়ে এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু তাতে কোনো সুরহাই হয় না। অবশেষে একদিন ব্রজদুলালের অফিসে গিয়ে সাহসে ভর করে দেখা করল সে। গ্রামের কৃতি পুরুষ ব্রজদুলাল যদি একটা হিল্লে করে দেন এই আশায়। ব্রজদুলাল ছেলেটির চেহারায় ও তার সঙ্গে কথা বলে যথেষ্ট মুগ্ধ হলেন, স্থান দিলেন নিজের গৃহে। ব্রজদুলালের আশ্রয়ে মাথা গুঁজতে পেরে সে যেন বেঁচে গিয়েছিল একরকম। যেমন সুন্দর স্বাস্থ্যবান চেহারা, ঠিক তেমনই তীক্ষ্ণ বুদ্ধি। ব্রজদুলালের কাছে সাধন একটা চাকরি চেয়েছিল, কিন্তু ব্রজদুলাল বললেন, চাকরি দেখা যাবে পরে, আগে এখন পড়াশোনা করো। কথা মতো সাধন কলেজে ভর্তি হয়ে যায়। ক্রমে সে কৃতিত্বের সঙ্গে অর্থনীতিতে MA পাশ করবার পর ব্রজদুলাল তার নিজের অফিসেই সাধনকে ঢুকিয়ে দিলেন। সত্যি ওই ছেলেটিকে পুত্রাধিক ভালোবেসেছিলেন ব্রজদুলাল, এবং অনেকেরই ধারণা হয়েছিল নিজের ভাইপো ভাইজিদের বঞ্চিত করে হয়তো ব্রজদুলাল বাবু তার সব কিছুই একদিন এই সাধনকে দিয়ে যাবেন। ইদানিং এমন হয়েছিল, সাধন না হলে ব্রজদুলালের কোনো কাজই হতো না। সকল ব্যাপারের পরামর্শদাতা ছিল ওই সবেধর নীলমণি সাধন মিত্র। সাধন একতলায় থাকত, অফিস ঘরের পাশের ঘরটিতে। পুলিশের রিপোর্ট থেকেই জানা যায়, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে দিন 15 আগে ব্রজদুলালকে মাদ্রাজে যেতে হয়েছিল, এবং কথা ছিল দিন 20 সেখানে তিনি থাকবেন। কিন্তু 7 দিনের মাথায় অফিস থেকে সকালবেলা 8টা নাগাদ অকস্মাৎ একটা জরুরি ট্রাঙ্ক কল পেয়ে ব্রজদুলালকে কলকাতায় ফিরে আসতে হয়। ঠিক নিহত হবার রাত্রে সন্ধ্যায় ভাইকাউন্টে সন্ধ্যা 7:15 নাগাদ তার নিজের গাড়িতে এয়ারপোর্ট থেকে গজালিনের বাড়িতে এসে পৌঁছান ব্রজদুলাল। রাত 8টা থেকে 9টা তার শোবার ঘরে সাধনের সঙ্গে কি সমস্ত কথাবার্তা হয়। তারপরই সাধনকে তিনি একটা জরুরি ব্যাপারে সেই রাত্রে গাড়ি নিয়ে পাটনায় সাহা অ্যান্ড স্টিল কোম্পানির নতুন ব্রাঞ্চ অফিসে যেতে বলেন। সাধন নিজেই গাড়ি ড্রাইভ করে রাত
9:30 নাগাদ চলে যায় পাটনায়। যতদূর জানা গিয়েছে, দুর্ঘটনার রাত্রে ব্রজদুলালের বাড়িতে তিনি এবং ভৃত্যের দলই ছিল, কারণ দুপুরের দিকে বের হয়ে গিয়ে রাত 8:30টার শোতে রেবেকা মেট্রো সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছিল। আর তাছাড়া সে জানতো না যে ওই রাত্রেই ফিরে আসবেন ব্রজদুলাল। রাত 10টায় ডিনার শেষ করে ব্রজদুলাল শুতে যান। রাত 11:15 জন্য ওই অঞ্চলে লোডশেডিং হয়। 12:15টায় রেবেকা সিনেমা থেকে বাড়ি ফেরে। 3 তলার সিঁড়ি বেয়ে উঠবার সময় দোতলায় ব্রজদুলালের ঘরে আলো জ্বলতে দেখে। তার কৌতূহল হয় এবং গিয়ে দেখেন ঘরের দরজা হাট করে খোলা। খোলা দরজার পথে উঁকি দিতেই ব্রজদুলালের ঘরের মধ্যের দৃশ্যটা তার চোখে পড়ে। স্লিপিং গাউন ও পায়জামা পরিহিত ব্রজদুলাল সাহা একটা সোফার উপরেই উপবিষ্ট, কিন্তু দেহের ঊর্ধ্বাংশ এবং মাথাটা সোফার হাতলের উপর থেকে অসহায়ভাবে নিচের দিকে ঝুলছে। একটা হাত ঝোলা অবস্থায় মাটিতে ঠেকে রয়েছে। ওইভাবে ব্রজদুলাল সাহার চেয়ারে বসে থাকার সমস্ত ভঙ্গিটাই এমন যে রেবেকা যেন সেদিকে দৃষ্টি পড়া মাত্রই ভয়ানক চমকে ওঠে। সঙ্গে সঙ্গে সে খোলা দরজার পথে ঘরের মধ্যে প্রবেশ করে। কাছে গিয়ে দাঁড়াতেই ঝুলে থাকা ব্রজদুলালের মুখটা সে দেখতে পায়। তার চোখ দুটো যেন কোটর থেকে বের হয়ে আসছে। সমস্ত মুখে তখনও স্পষ্ট হয়ে রয়েছে অসহ্য যন্ত্রণার চিহ্ন। দুহাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ। সামনের একটা গোলাকার শ্বেতপাথরের টেবিলের উপরে জ্বলছে সদৃশ্য একটি টেবিল ল্যাম্প। তার পাশেই একটি অর্ধসমাপ্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বোতল। একটি দামি কাঁচের শূন্য গ্লাস উল্টে পড়ে আছে। তার পাশে সোডা সাইফন এবং চাবির একটা রিং। প্রথমটায় ঘটনার আকস্মিকতায় কি করবে সে বুঝতে পারে না। পাথরের মতো যেন কয়েকটা মুহূর্ত সেই ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকে রেবেকা। একবার ভাবে সকলকে চিৎকার করে ডাকবে, কিন্তু সাহস হয় না। ব্রজদুলাল সাহা যে মৃত সে কথাটা বুঝতে রেবেকার যেন দেরি হয়নি। তবু সম্বিত ফিরে আসার সঙ্গে সঙ্গেই সোজা ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। ভাবে কি করবে সে। অবশেষে পাশের ঘরে গিয়ে সাহার পারিবারিক চিকিৎসক ডাক্তার চক্রবর্তীকে ফোন করে দিয়ে অবিলম্বে একবার আসার জন্য জানায়। ফার্ন রোডেই ডক্টর চক্রবর্তী থাকেন। ব্রজদুলালের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়। ফোন পেয়ে 8 ঘন্টার মধ্যেই তিনি চলে আসেন। ডাক্তার চক্রবর্তী এসে ব্রজদুলালকে পরীক্ষা করেই বুঝতে পারেন তিনি মৃত। কোনো তীব্র বিষের ক্রিয়ায় ব্রজদুলালের মৃত্যু ঘটেছে। এরপর এতটুকু আর বিলম্ব না করে সঙ্গে সঙ্গেই তিনি নিকটবর্তী থানায় ফোন করে দেন। আরো 8 ঘন্টা পরে থানার অফিসার সুখময় মল্লিক এসে হাজির হন। পুলিশ অফিসার সুখময় মল্লিক ও ডাক্তার চক্রবর্তীর প্রথমটা ধারণা হয়েছিল ব্যাপারটা আত্মহত্যা। মদের সঙ্গে কোনো তীব্র বিষ পান করে তিনি বুঝি আত্মহত্যা করেছেন এবং সেইভাবেই তদন্ত শুরু করেছিলেন সুখময় মল্লিক। কিন্তু সমস্ত ব্যাপারটা ওলট পালট হয়ে যায় পরের দিন সকালে। হঠাৎ সেখানে কিরিটির আবির্ভাবে। সুখময় মল্লিক যখন নিচের পার্লারে বসে সকলের জবানবন্দি নিচ্ছেন, কিরিটি সেখানে গিয়ে উপস্থিত। মল্লিকের সঙ্গে কিরিটির পূর্ব পরিচয় ছিল, কাজেই কিরিটিকে আসতে দেখে ওই সময় মল্লিক একটু অবাকই হয়ে যায়। কি ব্যাপার মিস্টার রায়, আপনি? কাল রাত 10টা নাগাদ মিস্টার সাহা আমাকে ফোন করেছিলেন। আজ সকালে 8টা নাগাদ তার সঙ্গে একবার দেখা করার জন্য। কি একটা জরুরি ব্যাপারে তিনি আমার সাহায্য চান বলছিলেন। কি জরুরি ব্যাপার, কিছু বলেননি আপনাকে? না, তা অবশ্যই ফোনে কিছু বলেননি, কিন্তু আপনি এখানে কি ব্যাপার বলুন তো সুখময়বাবু। সুখময় মল্লিক তখন কিরিটির কাছে গতরাত্রের সমস্ত ব্যাপারটা বিবৃত করেন। সে কি, তিনি মৃত? হ্যাঁ, খুব সম্ভবত সুইসাইড বলে মনে হচ্ছে। সুইসাইড? হ্যাঁ, সেই রকমই মনে হচ্ছে। তা মৃতদেহ কোথায়? মৃতদেহ ওপরে তার শোয়ার ঘরে। মৃতদেহটা আমি একবার দেখতে পারি? নিশ্চয়ই, চলুন না।
আর কাল বিলম্ব না করে কিরিটি সুখময় মল্লিকের সঙ্গে ঘটনাস্থলে যায়। মৃতদেহের ভঙ্গিটাই যেন প্রথম দৃষ্টি আকর্ষণ করে কিরিটির। মৃতদেহের ভঙ্গি দেখলে মনে হয় যেন ওইভাবে চেয়ারের উপর বসে বসে তার মৃত্যু হয়নি। মৃত্যুর পরে কেউ ব্রজদুলালকে ঠিক ওইভাবে সোফার উপর বসিয়ে দিয়েছে। মৃতের দু চোখে বেশ আতঙ্ক নয়, যেন এখনো এক বিস্ময়ের আকস্মিকতায় স্পষ্ট হয়ে রয়েছে। কি মনে হচ্ছে আপনার মিস্টার রায়? কি জানি কেন যেন মনে হচ্ছে দেহের ভঙ্গি যেন ঠিক আত্মহত্যা নয়। তাছাড়া কোনো তীব্র বিষের ক্রিয়াতেই যদি আকস্মিক মৃত্যু ঘটে থাকে, মৃত্যু মুহূর্তের যন্ত্রণার কোনো চিহ্নই তো মৃতের দেহে দেখা যাচ্ছে না। বলে পুনরায় কিরিটি প্রখর দৃষ্টি নিয়ে মৃতদেহের দিকে তাকিয়ে থাকে। আর তখনই তার নজরে পড়ে মৃতের ঝুলন্ত ডান হাতের তর্জনীর দিকে। তর্জনীর মাথায় একটা কালো দাগ। এগিয়ে গিয়ে মৃতের মুখটাও একবার তুলে দেখল সে। ঘাড়টা শক্ত হয়ে রয়েছে। বুঝতে পারে কিরিটি মৃতদেহ রিগার মর্টিস হয়েছে অনেকক্ষণ। তারপর তর্জনীর মাথার ছোট কালো দাগটিও বেশ কিছুক্ষণ ধরে পরীক্ষা করে সোজা হয়ে উঠে দাঁড়ায় সে। মিস্টার মল্লিক কিরিটিকে লক্ষ্য করতে থাকেন নিঃশব্দে। এবারে ঘরের চারিদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো কিরিটি। বেশ বড় সাইজের ঘর, বেশ বিরাট বিরাট জানলা। দক্ষিণে একটি মাত্র জানলার কপাট ছাড়া বাকি সবই বন্ধ, এবং সব জানলাতেই পর্দা টানা। রুচি, আভিজাত্য এবং প্রাচুর্যের চিহ্ন স্পষ্ট। ঘরের একধারে কোনাকুনি একটি সিঙ্গেল বেড, মাথার ধারে ত্রিপয়ের উপর ঈষৎ নীলাভ রঙের ফোন, অন্যদিকে একটি গোদরেজের স্টিলের প্রমাণ সাইজের আলমারি, আর তার পাশেই দেওয়ালের মধ্যে গাঁথা রয়েছে একটি লোহার সেলফ। ঘরের আর এক পাশে একটি কাঁচের ছোট আলমারি, তার মধ্যে কিছু ফরেন লিকারের বোতল, কাঁচের গ্লাস ইত্যাদি সাজানো, এবং ঘরের মাঝামাঝি জায়গায় একটি সুদৃশ্য মাঝারি সাইজের সোফা সেট। আর কোনো আসবাবপত্র নেই ঘরের মধ্যে। ঘরের মেঝেতে দামি পুরু কাশ্মীরি কার্পেট বিস্তৃত। ঘরের মধ্যে দুটি দরজা। একটি দরজা খোলাই ছিল, অন্য দরজাটি পাশের ঘরের সঙ্গে যোগাযোগ রেখেছে, সেটাও এই ঘর থেকে বন্ধ। দুটি দরজায় ইএল লক লাগানো। ঘরের সংলগ্ন বাথরুমও রয়েছে। বাথরুমের দরজাটা ভেজানো ছিল সেই সময়। বাথরুমের ভিতরে গিয়েও একবার ঘুরে এলো কিরিটি। ফিরে এসে ঘরে ঢুকে আবারও যেখানে সোফার উপর মৃতদেহ ছিল ঠিক সেখানে এসে দাঁড়ালো। সামনে ত্রিপয়ের উপর টেবিল ল্যাম্পটা তখনও জ্বলছিল। নতুন ঝকঝকে দামি একটি টেবিল ল্যাম্প, প্লাগ পয়েন্টের সঙ্গেই লাগানো। ল্যাম্পের সঙ্গে যে সুইচ, সেটা টিপে আলো নিভিয়ে দিল কিরিটি। তারপরই হঠাৎ সুখময় মল্লিকের সামনে সোজা হয়ে দাঁড়ালো। আচ্ছা, সবচাইতে পুরনো চাকর এ বাড়িতে কে মিস্টার মল্লিক? সবচাইতে পুরনো জীবন। তাকে একবার ডাকতে পারেন এই ঘরে? এক্ষুনি ডাকছি। বলে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। কয়েক মিনিটের মধ্যেই ভৃত্য জীবনকে সঙ্গে নিয়ে সুখময় ঘরে এসে ঢুকলেন। লোকটার বয়স হয়েছে, চামড়া কুঁচকানো এবং চুলেও যথেষ্ট পাক ধরেছে। বেটে খাটো নাদুস নদুস চেহারা, ভারী একজোড়া গোঁপ, পরনে একটা ফর্সা ধুতি এবং গায়ে অনুরূপ ফতুয়া, বেশ বড় বড় ড্যাব ড্যাবে চোখ, আর চোখের দৃষ্টিতে কেমন যেন একটা ভীতি। এরই নাম জীবন, মিস্টার রায়। তুমি বাবুর কাছে কতদিন আছো জীবন? আগে তা প্রায় 14 বছর তো হবেই। বাবুর কাজকর্ম কে বেশি দেখাশোনা করতো? আগে বরাবর আমি করতুম। ঘরে আমি ছাড়া আর কোনো চাকর বাকরকে তো তিনি ঢুকতেই দিতেন না। আচ্ছা জীবন, দেখো তো এই ঘরের মধ্যে ভালো করে চেয়ে দেখো, কোনো কিছু খোয়া গিয়েছে বা নতুন কিছু তোমার নজরে পড়ছে কিনা। কিরিটির নির্দেশে জীবন অনেকক্ষণ ধরেই ঘরের চারিদিকে তাকাতে তাকাতে হঠাৎ মৃতের সামনের ত্রিপয়ের উপর রাখা টেবিল ল্যাম্পটার দিকে তাকায়।
আগে ওই টেবিল ল্যাম্পটা ওটা তো ছিল না মনে হচ্ছে। ওই টেবিল ল্যাম্পটা ছিল না? না না, ভালো করে দেখে বলো। জীবন আরো এগিয়ে গিয়ে টেবিল ল্যাম্পটা ভালো করে দেখে। না বাবু, এটা ছিল না, তবে অনেকটা এইরকম দেখতে টেবিল ল্যাম্প ছিল এখানে। এটা তো নতুন বলেই মনে হচ্ছে। তাছাড়া সেটা ঢাকনাটা ছিল নীল রঙের রেশমি কাপড় ঝালটোয়া, আর এটা তো দেখছি সবুজ প্লাস্টিকের। না না না, সে ল্যাম্প নয়। আচ্ছা, এটা এর আগে দেখেছো? না, আগে তো এটা আমি দেখিনি। আচ্ছা জীবন, তোমার বাবু কি রোজই মদ খেতেন? হ্যাঁ, শোয়ার আগে ওইখানে বসে রোজ খেতেন, এবং খেতে খেতেই রাত্রিরে খবর কাগজ পড়তেন। কিন্তু কোনো কাগজ তো দেখছি না। কাল রাত্রে কি কাগজ পড়েননি? কাল রাত্রিরে তো আমি কাগজ দিয়েছিলুম, তিনি নিজে চেয়ে নিয়েছিলেন কাগজটা। কি কাগজ পড়তেন তিনি? আগে ওই স্টেটসম্যান কাগজ। কাল রাত্রে তুমি তোমার বাবুকে কখন শেষ জীবিত দেখেছো? রাত 9:30টায় সাধনবাবু ঘর থেকে চলে যাওয়ার পরই বাবু আমাকে আবার নিচ থেকে ডাকেন। কলিং বেল আছে নাকি ঘরে? আছে আছে, দুটো কলিং বেল আছে। এই যে দেখুন না, সোফার গায়ে একটা, আর একটা ওই ওই খাটের সঙ্গে। তারপর? তারপরে আমি ঘরে এলে বাবু আমাকে ওই সোডা বোতল আর সব গ্লাস দিতে বললেন। আমি সব দেওয়ার পরে তিনি ঘরের দরজাটা বন্ধ করে দেন। ঘরের দরজা বন্ধ করেই কি তিনি রোজ শুতেন? হ্যাঁ, দরজা বন্ধ করেই বারবার শুতেন। আচ্ছা, ওই যে বন্ধ দরজাটা দেখা যাচ্ছে, ওটা পাশের ঘরেরই তো? ওই ঘরটায় কেউ থাকে? হ্যাঁ, দরজাটা পাশের ঘরেরই, কিন্তু কেউ থাকে না। ওটা বাবুর প্রাইভেট চেম্বার। বাড়িতে যখন কাজ করতেন ওই ঘরে বসেই করতেন। বেশ। ওই দরজার তালার চাবিটা কোথায়? চাবি কোথায় তা তো জানি না, তবে দরজাটা এ ঘর থেকে খোলা আর বন্ধ করা দুই গেলেও ও ঘর থেকে চাবি ছাড়া খোলা যায় না। কিরিটি অতঃপর দরজার চাবির নব ঘুরিয়ে দরজা খুলে পাশের ঘরে গিয়ে ঢুকল। ঘরটি মাঝারি আকারের, দুদিকের দেওয়ালে স্টিলের আলমারি এবং কিছু স্টিলের র্যাক। সে সমস্ত র্যাকে ফাইলপত্র সাজানো। ঘরটির মাঝখানে একটি অর্ধচন্দ্রাকৃতি সুদৃশ্য দামি সেক্রেটারিয়েট টেবিল, একটা দামি গদি মোড়া রিভলভিং চেয়ার ছাড়াও গোটা চারেক চেয়ার অন্যদিকে টেবিলে রয়েছে। টেবিলের ওপরে একটি টেবিল ল্যাম্প ও ফোন। ঘরটি এয়ার কন্ডিশন করা। ঘরের জানলা দরজা সমস্ত বন্ধ এবং ভারী লাল রঙের দামি পর্দা ঝোলানো ঘরের জানলা দরজায়, আর মেঝেতে দামি কার্পেট পাতা। এই ঘরেও দুটি দরজা, ওই মধ্যবর্তী দরজাটা ছাড়াও অন্য একটি দরজা। সেই দরজাটিও বন্ধ ছিল এবং কিরিটি পরীক্ষা করে দেখল ওই দরজাতেও ইএল লক সিস্টেম। অফিস রুমটা পরীক্ষার পর কিরিটি সুখময়কে নিয়ে আবারও নিচে এলো, যে ঘরে বসে সুখময় সকলের জবানবন্দি নিচ্ছিলেন। তাহলে অন্যরকম কিছু বলেই তো আপনার মনে হচ্ছে ব্যাপারটা, মিস্টার রায়? কিরিটি পাইপটায় পাউচ থেকে তামাক ভরতে ভরতেই বলল, আই এম সরি সুখময় বাবু, কিন্তু আমার সেরকমই বলে মনে হচ্ছে এই ব্যাপারটা ইট ইজ নট আ কেস অফ সুইসাইড, মনে হচ্ছে ডেফিনেট কেস অফ হোমিসাইড। হোমিসাইড মানে হত্যা? কিন্তু কেন? দেখুন মিস্টার মল্লিক, আমার নজর পড়েছে কিনা জানি না, তবে আমার কিন্তু তিনটে ব্যাপারে অত্যন্ত খটকা লাগছে। প্রথমত ধরুন, লোকটার যে পরিচয় এখনো পর্যন্ত আপনার কাছ থেকে পেয়েছি, নিশ্চয়ই বলতে পারি আমরা লোকটা সেলফ মেড ম্যান এবং জীবনে যাকে বলে সত্যিকারের সাকসেসফুল ম্যান। তাই সেক্ষেত্রে এই ধরনের একজন লোক হঠাৎ কেন সুইসাইড করতে যাবেন? দ্বিতীয়ত ধরুন, ওই ধরনের লোকেদের শত্রু থাকাটা এমন কিছু বিচিত্র যেমন নয়, ঠিক তেমনি লোকটা যে একেবারে সাধু চরিত্রের ছিলেন তাও মনে করবার কিছু নেই, এবং সেক্ষেত্রে সেদিক থেকে গোপন আঘাত আসাটা খুব একটা অস্বাভাবিক কি? বুঝলাম না আমি ঠিক। লোকটা বিপত্নিক ছিল, অর্থ ছিল এবং কিছু কিছু দোষও যে ছিল তা আমরা জেনেছি।
আর তরুণী সুন্দরী সেক্রেটারিও ছিল, এবং তার থাকার ব্যবস্থাও এই বাড়িতে। ওয়েল, তবে কি আপনি মিস্টার রায়? আমি কিছুই বলছি না সুকুমার বাবু, ব্যাপারগুলো শুধু চিন্তা করতে বলছি, এবং সেদিক দিয়ে চিন্তা করতে গেলে প্রবাবিলিটি কোথায় বেশি, আত্মহত্যার না হত্যার? তারপর কাম টু আওয়ার থার্ড পয়েন্ট, যে লোকটা ঘণ্টাখানেকের মধ্যে সুইসাইড করবে বলে দৃঢ় প্রতিজ্ঞ, তার পক্ষে ব্যবসা সংক্রান্ত ব্যাপার ডিসকাশন করে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে অমন কুল ব্রেনে পাটনাতে পাঠানো কি খুব স্বাভাবিক? সুখময় বাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। কিরিটি ইতিমধ্যেই পাইপটায় অগ্নিসংযোগ করেছিল। এইবার পাইপটায় গোটা দুই টান দিয়ে নেয় সে। আরো কয়েকটা ছোটখাটো ব্যাপার নিশ্চয়ই আপনার কাছে বিচিত্র লেগেছে। প্রথমত, ওপরের ঘরের ওই টেবিল ল্যাম্পটা, আগেরটা কোথায় গেল, এবং নতুনটাই বা কে আনলো এবং কেন আনা হলো? হ্যাঁ, দ্বিতীয়, ঘরের যে দরজাটা নিজের হাতে ব্রজদুলাল বন্ধ করে দিয়েছিলেন, সেটা কে খুলল? কেমন যেন বোকার মতোই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সুখময় মল্লিক কিরিটির মুখের দিকে চেয়ে থাকে। কি বলবেন জবাবে তা বুঝতে পারেন না। প্রথম দিককার তিনটি যে পয়েন্ট বললেন তার অবশ্যই কিছু অর্থ হয়, কিন্তু শেষে যে কথাগুলো বললেন তার মাথা মুন্ডু কিছুই যেন বুদ্ধির গোচর হয় না মল্লিকের। কিরিটি বোধ করি মল্লিকের মনের ভাবটা অনুধাবন করতে পারে, বলে, বসুন সুকুমার বাবু, আপনার জবানবন্দি নেওয়া নিশ্চয়ই শেষ করতে পারেননি এখনো? না, সবে শুরু করেছিলাম। তাহলে শেষ করুন। আপনি যা বললেন তাই যদি হয় তো মিস্টার রায়, তাহলে এখন তো দেখছি সত্যি সত্যি ব্যাপারটা অন্যরকম দাঁড়াচ্ছে। হ্যাঁ, ব্রজদুলাল সাহাকে কেউ গত রাত্রে হত্যা করেছে, যখন আমরা বুঝতেই পাচ্ছি জবানবন্দির ব্যাপারেও দৃষ্টিটা আপনার সেই দিকেই দিতে হবে। অতঃপর আবারও জবানবন্দি নেওয়া শুরু করলেন সুখময় মল্লিক। বাড়ির লোকজনেরা তখনও ঘরের বাইরে বারান্দাতেই সবাই দাঁড়িয়ে। ভৃত্য জীবন, রামখেলান, হরি এবং নারায়ণ, রাঁধুনি বামুন ব্রিজনন্দন, দারোয়ান মিশির এবং ধান বাহাদুর, ড্রাইভার কিরামুল্লা, অফিসের ড্রাইভার সেও থাকতো ব্রজদুলালের গৃহে সার্ভেন্টস কোয়ার্টারে। বাড়ির নিচের তলায় একেবারে পশ্চিম দিকে ভৃত্য ঠাকুর ও ড্রাইভারদের থাকবার জন্য আলাদা ব্যবস্থা। তারা সব ওইখানেই থাকে। জীবন ব্রজদুলালের খাস ভৃত্য, সেই একমাত্র ব্রজদুলালের কাজকর্ম ছাড়া অন্য কিছুই করত না। নতুন লোক বলতে ওদের মধ্যে কেউই নয়। 4-5 বছর ধরে সকলেই ওই বাড়িতে কাজ করছে। ভৃত্যদের মধ্যে জীবন আর নারায়ণ ব্যতীত অন্য কেউ তো বড় একটা উপরেই যেত না। কাজেই ভৃত্যদের কারো কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে বিশেষ কোনো কিছুই তেমন নির্ভরযোগ্য সংবাদ পাওয়া গেল না। এরপর সবাই রাত 9:30 ঘরে গিয়ে শুয়ে পড়েছিল, একমাত্র ভৃত্য জীবন বাদ দিয়ে। সে শুতে যায় রাত 10টা নাগাদ। কিরিটি জীবনকেই প্রশ্ন করে, রেবেকা কাল রাত্রে কখন ফিরেছে জানো? না বাবু, সেটা তো জানি না। দোতলায় উঠবার সিঁড়িতে কোলাপসিবল গেট দেখলাম জীবন। আচ্ছা, ওটা রাত্রে বন্ধ থাকে না খোলা থাকে? আমি সবার আগে রাতে 10:30 নাগাদ রোজ বন্ধ করে দিই। কাল রাত্রে বন্ধ করেছিলে? হ্যাঁ, রাত 10টায়। রেবেকা তাহলে 3 তলায় গেল কি করে? আগে উনি তো প্রায়ই রাত করে ফেরেন, ওর কাছে ওই গেটের একটা ডুপ্লিকেট চাবি আছে। দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল গত রাত্রে 11:15 নাগাদ রেবেকাকে সে গেট খুলে দিয়েছে। আচ্ছা মিশির, কাল রাত্রে সাধনবাবুর বাড়ি থেকে বের হয়ে যাওয়া ও রেবেকার রাত্রে ফেরা ছাড়া আর কেউ রাত 9:30টার পরও এ বাড়ি থেকে বের হয়েছে বা এসেছে কিনা সেরকম কিছু মনে পড়ছে? জি না। বাবু যে কদিন বাড়ি ছিল না তার মধ্যে অপরিচিত কেউ এ বাড়িতে এসেছে? হ্যাঁ, একজন বুড়ো সাহেব। একজন বুড়ো সাহেব?
সে কেন এসেছিল? হ্যাঁ, সে বলেছিল সে মেম সাহেবের সঙ্গে দেখা করতে চায়। সে নাকি মেম সাহেবের আত্মীয়া। দেখা করেছিল বুড়ো সাহেব রেবেকার সঙ্গে? তা জানি না, তবে ভিতরে গিয়েছিল। কিরিটি তখন জীবনকে ডেকে সাহেবের কথা জিজ্ঞেস করে, সাহেব সম্পর্কে সে কিছু জানে কিনা। হ্যাঁ, সেই বুড়ো সাহেব মেম সাহেবের সঙ্গে দেখা করেছিল। মেম সাহেব সে সময় বাবুর চেম্বারে কিসব যেন লেখাপড়া করছিল। সাহেবের কথা বলতে তিনি সাহেবকে ওই ঘরে পাঠিয়ে দিতে পারলেন। আমি পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ওই সাহেব কতক্ষণ ছিল? তা প্রায় ঘন্টাখানেক তো হবেই। আর একটা কথা জীবন, সাধনবাবু কাল কি বাড়িতেই ছিলেন? আগে না। সবার শেষে রেবেকাকে ঘরে ডাকা হয়। বছর 24 বয়স হবে রেবেকার। নিঃসন্দেহে রেবেকাকে সুন্দরী বলা চলে। গায়ের রং চকচকে না হলেও বেশ ফর্সা, রোগা দোহারা দীর্ঘাঙ্গী বলা চলে। মুখখানি লম্বাটে ধরনের হলেও চোখ, নাক এবং ভ্রুজোড়া সত্যিই সুন্দর। গতরাত্রির প্রসাধনের প্রলেপটা তখনও কিছু অবশিষ্ট রয়েছে। তার পরিধানে তখন একটি দামি তাঁতের বেগুনি সরু পারওয়ালা শাড়ি, হাতে 4 গাছি করে সরু সোনার চুড়ি। ভারতীয় খ্রিস্টান না জানা থাকলে এবং হঠাৎ দেখলে অবস্থাপন্ন বাঙালি গৃহস্থের মেয়ে বলেই মনে হবে বুঝি রেবেকাকে। থানার ওসি মিস্টার মল্লিক প্রশ্ন শুরু করলেন। আপনারই নাম মিস রেবেকা মণ্ডল? হ্যাঁ। আচ্ছা, এখানে আপনি ব্রজদুলাল বাবুর সেক্রেটারি হিসেবে কতদিন ছিলেন? 1 বছর 5 মাস। এক্সকিউজ মি, ঠিক কত করে মাইনে পান আপনি? হঠাৎ ওই সময়তেই কিরিটি প্রশ্নটা করে রেবেকাকে। কিরিটির প্রশ্নে রেবেকা ওর মুখের দিকে একবার তাকালো। 500 টাকা। কিরিটি টাকার অঙ্কটা শুনে কয়েক মুহূর্ত ওর চোখের দিকে চেয়ে রইল। তার মানে মাইনের ওই 500 টাকা এরকম আপনার অল ফাউই ছিল, কারণ থাকা খাওয়া যখন আপনার এখানেই ছিল। হ্যাঁ, তা বলতে পারেন। ডিসেন্ট পে। ইয়েস, ক্যারি অন। আবারও প্রশ্ন শুরু হয়। মিস মণ্ডল, আপনার আপনজন আর কি আছে? আপনজন বলতে আমার সংসারে এক মামা, তিনি আসানসোলে স্টেশন মাস্টার। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? মুর্শিদাবাদ। সেখানেই কি বরাবর থাকতেন? ম্যাট্রিক পাশ করা পর্যন্ত সেখানে ছিলাম। কিন্তু আপনি তো বললেন আপনার বলতে এক মামা ছাড়া আর কেউ নেই। এক পিসি ছিল, বছর 1.5 হলো মারা গেছেন। তার কাছেই থাকতাম মুর্শিদাবাদে। কত দূর পড়াশোনা করেছেন? আইএ পাশ করে স্টেনোটাইপিং শিখেছি। এখানে চাকরি নিয়ে আসবার আগে আর কোথাও চাকরি করেছেন? হ্যাঁ, বছর 2 কলকাতাতে একটা বিলাতি ফার্মে স্টেনোটাইপিস্ট ছিলাম। সেখান থেকেই সাহা স্টিল অ্যান্ড কোম্পানিতে চাকরি পাই। 1 বছর অফিসে কাজ করবার পর মিস্টার সাহাই আমাকে পার্সোনাল সেক্রেটারি হিসেবে এখানে নিয়ে আসেন। বেশ। আপনার বস কেমন লোক ছিলেন বলে আপনার ধারণা? হি ওয়াজ এ পারফেক্ট জেন্টলম্যান। ঠান্ডা মেজাজের এবং অত্যন্ত ধীর স্থির প্রকৃতির লোক ছিলেন। নিজের এমপ্লয়ীদের উপরে তার অত্যন্ত দরদ ছিল। তাই তো অবাক হয়ে গিয়েছি কেন তিনি ওইভাবে আত্মহত্যা করলেন। রেবেকা মণ্ডলের কথা শুনে মনে হলো তার বস ব্রজদুলাল সাহার আকস্মিক আত্মহত্যায় সে শুধু ব্যথিতই নয়, বিস্মিত। কিছুক্ষণ অতঃপর সকলেই চুপ করে থাকে। ঘরের মধ্যে একটা স্তব্ধতা বিরাজ করে। সেই স্তব্ধতা আবারও ভঙ্গ করল কিরিটি নিজেই। মিস মণ্ডল, আপনার ধারণা তাহলে মিস্টার সাহা আত্মহত্যাই করেছেন? আত্মহত্যা যে করেছেন কথাটা বুঝতে কারোরই কষ্ট হবার তো কথা নয় মিস্টার রায়। তাই যদি সত্যি হয়ে থাকে, তো তার ওইভাবে আত্মহত্যা করার কি কোনো কারণ ছিল বা ঘটেছিল? ছিল হয়তো বা। ব্যাপারটায় কোনো রকম আলোক সম্পাদ করতে পারেন আপনি? না, আই এম রাদার বিভিল্ডার্ড।
আচ্ছা মিস মণ্ডল, আপনি যখন তার পার্সোনাল সেক্রেটারি ছিলেন, নিশ্চয়ই আপনি তার কনফিডেন্সে ছিলেন। তা ছিলাম। তার ব্যবসা সংক্রান্ত ব্যক্তিগত জীবন সম্পর্কেও নিশ্চয়ই আপনি অনেক কিছু জানেন, সে আশা করতে পারি। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই বলতে পারবো না, কারণ তিনি ও ব্যাপারে অত্যন্ত রিজার্ভ ছিলেন। তবে হ্যাঁ, তার বিজনেস সংক্রান্ত ব্যাপারে আমি অনেক কথাই জানি। তার বিজনেসের অবস্থা কেমন ছিল? দেখুন, আমার ধারণা ও ব্যাপারে মিস্টার মিত্র আমার চাইতেও বেশি জানেন। ইউ মিন সাধনবাবু? হ্যাঁ, তবে আমি যতদূর জানি তার বিজনেসের অবস্থা ক্রমশ ভালোর দিকেই উত্তর যাচ্ছিল। আচ্ছা, এই সাধনবাবু লোকটিকে আপনার কেমন মনে হয় মিস মণ্ডল? খুব ভদ্র, অমায়িক। আপনার সঙ্গে আলাপ কেমন? এক বাড়িতে থাকি, সর্বদা দেখাশোনা হয়, সেদিক দিয়ে আলাপ তো একটু বেশি হবারই কথা। তা অবশ্যই ঠিক। আমরা জিজ্ঞাসা করেছিলাম লোকটিকে কেমন মনে হয় আপনার। খুব ইন্টেলিজেন্ট আর অ্যাম্বিশাস। ইউ রিয়েলি লাইক হিম? কি বলতে চান আপনি? প্রশ্নটা করা মাত্রই সঙ্গে সঙ্গে কিরিটির দিকে তাকায় মিস রেবেকা মণ্ডল। একটু যেন অসন্তুষ্ট হয়েছে বলেও সে মনে হয়, কারণ ভ্রু কুঞ্চিত হয়ে ওঠে রেবেকার। না, এই বলছিলাম আর কি, ভদ্রলোকটিকে আপনার ভালো লাগে কিনা। সত্যিকারের কোনো ভদ্রলোককে না ভালো লাগবার তো কোনো কারণ থাকতে পারে না। তা অবশ্য ঠিক। আচ্ছা মিস মণ্ডল, কাল দুপুরে একজন সাহেব আত্মীয় আপনার সঙ্গে শুনলাম দেখা করতে এসেছিলেন। আপনার সেই মামা নাকি? মামা? কই না। তবে কে এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে কাল দুপুরে? কাল দুপুরে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মিস্টার আর্থার মুর সিঙ্গাপুর থেকে এসেছিলেন মিস্টার শাহর সঙ্গে দেখা করতে, এজেন্সির ব্যাপারে। কিন্তু তিনি জীবনকে বলেছিলেন তিনি নাকি আপনার আত্মীয়। ননসেন্স, এ কথা বলতেই পারে না। জীবন বলেছে ওই কথা? ইয়েস। ওর কথায় কান দেবেন না আপনারা। আচ্ছা কেন বলুন তো? কারণ লোকটা 1 নম্বরের মিথ্যাবাদী, গড ড্যাম লায়ার। ডাইনে বায়ে অকারণ মিথ্যা কথা বলে লোকটা। তা কি করে জানলেন যে লোকটা মিথ্যেবাদী? বহুবার বহু প্রমাণ পেয়েছি। মিস্টার সাহা জানতেন কথাটা? জানতেন বই কি, আর সেই জন্যই পুরনো বিশ্বাসী লোক হলেও ওকে তেমন পছন্দ করতেন না। লোকটা তাহলে বিশ্বাসী, কি বলুন? অন্তত মিস্টার সাহার তাই ধারণা ছিল। আর আপনার? বিশ্বাসী বলেই মনে হয়। ওই সময়কার মতো জবানবন্দি শেষ করে ওসি সুখময় মল্লিক উঠে দাঁড়ান। কিরিটিও বিদায় নেয়। অতঃপর ওই দিনই সন্ধ্যার দিকে পাটনা থেকে ফিরে এলো সাধন মিত্র এবং বাড়িতে পৌঁছে ব্রজদুলালের মৃত্যু সংবাদ পেয়ে একেবারেই স্তম্ভিত হয়ে যান। কিরিটি সুখময় মল্লিকের পূর্বেই বলে রেখেছিল সাধন মিত্র ফিরলেই যেন তাকে একটা খবর দেওয়া হয়। যে পুলিশ অফিসারটিকে কিরিটির নির্দেশে সুখময় মল্লিক গচালেনের বাড়িতে প্রহরায় রেখে গিয়েছিলেন, তার কাছ থেকে ফোনে সাধন মিত্রের পৌঁছানোর খবর পেয়েই সুখময় কিরিটিকে খবরটা দেন এবং সাধন মিত্র গচালেনের বাড়িতে এসে পৌঁছাবার ঘণ্টাখানেকের মধ্যেই কিরিটিও সুখময়কে সঙ্গে নিয়ে সেই বাড়িতে এসে হাজির হল। সন্ধ্যার অন্ধকার তখন চারিদিকে ঘনিয়ে এসেছে। বাড়ির মধ্যে প্রবেশ করতেই ভৃত্য জীবন এগিয়ে এলো। জীবন, সাধনবাবু বাড়িতে আছেন? আগে হ্যাঁ, উপরে আছেন, তার ঘরে। তাকে একবার খবর দাও, বলো আমরা তার সঙ্গে দেখা করতে চাই। বসুন, আমি খবর দিচ্ছি। জীবন ওদের পার্লারে বসিয়ে খবর দিতে গেল। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। প্রায় সঙ্গে সঙ্গেই সাধন মিত্র এসে পার্লারে ঢুকল। সাধন মিত্রের চেহারাটা সত্যিই দেখবার মতো। বেশ পরিষ্কার গায়ের রং, সুন্দরী বলা চলে। মুখে কয়েকটা বসন্তের ক্ষতি চিহ্ন, চোখ দুটো বুদ্ধিদীপ্ত, ছুরির ফলার মতো যেন ধারালো চোখের দৃষ্টি। সাধন মিত্রের দিকে তাকিয়ে সুখময় মল্লিকই আলাপ শুরু করলেন। সাধন মিত্র আপনার নাম? হ্যাঁ, বসুন।
কিরিটি এক দৃষ্টে চেয়ে চেয়ে দেখছিল সাধন মিত্রকে। মুখের মধ্যে কোথাও কোনো সেরকম বেদনা বা দুশ্চিন্তার চিহ্ন নেই। বেশভূষাও পরিপাটি, এবং পোশাক দেখে মনে হয় বোধহয় কোথাও বেরোচ্ছিল। পরিধানে দামি লংস, ডাবল কোপের শার্ট, গলায় দামি একটি আমেরিকান টাই, এবং সুখময় মল্লিক বসবার জন্য অনুরোধ করা সত্ত্বেও সাধন মিত্র কিছুতেই বসেন না। যেমন দাঁড়িয়েছিলেন তেমনিই থাকেন। ব্যাপারটা নিশ্চয়ই আপনি শুনেছেন সাধনবাবু। এখানে এসেই খবরটা পেলেন বোধহয়। টরিবলি শকিং। আর তাছাড়া রেবেকা বলছিল যে কি বলছিলেন মিস মণ্ডল? বলছিল আপনাদের ধারণা ব্যাপারটা নাকি হত্যা, হোমিসাইড। হ্যাঁ, কারণ পোস্টমর্টেম রিপোর্ট যদিও আমরা এখনো পাইনি, তবুও ব্যাপারটা যে আত্মহত্যা নয় হত্যা, সেটাই আমাদের ধারণা। কিন্তু হঠাৎ করে কে তাকে হত্যা করতে যাবে, আর কেনই বা করবে? না, এইটা আমি ঠিক বুঝতে পারছি না মিস্টার মল্লিক। হু অ্যান্ড ওয়াই, অর্থাৎ কে করতে পারে আর কেন করলো, সেটুকু জানতে পারলে তো আমাদের যাবতীয় মুশকিল আসানি হয়ে যেত সাধনবাবু। কিন্তু আপনার কি ধারণা? ব্যাপারটা তা নয়। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, আমার অন্তত তা মনে হয় না। কারণ আপনারা জানেন না, কিন্তু আমি তাকে অনেক দিন ধরে জানতাম। তার যে কোনো শত্রু থাকতে পারে এই কথা আমি বিশ্বাস করতে পারি না। আর তাছাড়া বলুন, থামলেন কেন? না, কিছু না। আই সিম্পলি ডোন্ট বিলিভ ইট, রাদার আই কান্ট বিলিভ ইট। আমি বিশ্বাস করতে পারি না। আর ঠিক এই সময় কিরিটি শান্ত কণ্ঠে সাধন মিত্রের মুখের দিকে তাকিয়ে কথা বলে। তাহলে কি আপনার ধারণা মিস্টার মিত্র উনি আত্মহত্যাই করেছেন? সত্যি বলতে কি সেই রকম কিছু আমিও ভাবতে পারছি না। আর কেনই বা তিনি আত্মহত্যা করতে যাবেন? মিস্টার সাহা সত্যিকারের বুদ্ধিমান, বিবেচক এবং শান্ত চরিত্রের লোক ছিলেন। আত্মহত্যা করার মতো টেম্পারমেন্ট তার কোনোদিনই ছিল না। আর তাছাড়া মান, যশ, অর্থ, প্রতিপত্তি সব তো তিনি বেশি পেয়েছিলেন, এবং যতদূর জানি খুশি ছিলেন। সেক্ষেত্রে হঠাৎ কেন আত্মহত্যা করতে যাবেন তিনি? আচ্ছা মিস্টার মিত্র, অফিস সংক্রান্ত কাজেই শুনলাম আপনি মিস্টার শাহকে নাকি মাদ্রাজ থেকে আকস্মিকভাবে ট্রাঙ্ক কল করে ডেকে এনেছিলেন। হ্যাঁ, এনেছিলাম। পাটনার ব্রাঞ্চ অফিস সংক্রান্ত একটা জরুরি ব্যাপারে তার উপস্থিতি প্রয়োজন হয়েছিল, সেই জন্যই তাকে ডেকে আনতে বাধ্য হয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তিনি পাটনা তো যাননি। না, আমাকেই পাঠিয়েছিলেন। আচ্ছা মিস্টার মিত্র, আপনি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, এবং আপনাকে তিনি যেমন স্নেহ করতেন তেমনই বিশ্বাস করতেন, এমনই শুনেছি। তার জীবনের অনেক কথাই আশা করতে পারি আপনি জানেন। কি জানতে চান আমাকে স্পষ্ট করে বলুন, জানা থাকলে নিশ্চয়ই বলবো। মিস্টার মিত্র, তার সম্পর্কে অনেক কথাই বললেন, কিন্তু একটা কথা বলেননি। মানে কি বলিনি? বলছিলাম তার চরিত্র কেমন ছিল। বহুদিন ধরে তিনি বিপত্নিক ছিলেন শুনেছি। সেই রকম একটু আধটু দুর্বলতা মানুষ মাত্রই থাকে, তাই না? বিশেষ করে ওই রকম বয়সে উইডোয়ার হলে। তাহলে খুলেই বলি মিস্টার মিত্র, আমি জানতে চাইছিলাম তার সঙ্গে রেবেকা মণ্ডলের সম্পর্কের কথাটা। মুহূর্তকাল সাধন মিত্র চুপ করে থাকে। তারপর মৃদু একটা হাসি তার ওষ্ঠ প্রান্তে দেখা দেয়। কই, জবাব দিলেন না তো আমার প্রশ্নের? বোধহয় একটু দুর্বলতা ছিল ওইদিকে তার। শুধু দুর্বলতাই? হ্যাঁ, আর কি বলবো বলুন। আর কিছু জানেন না আপনি? দেখুন, তাকে আমি অত্যন্ত ভক্তি করতাম, শ্রদ্ধা করতাম, এবং আপনারা শুনেছেন কিনা জানি না, তার স্নেহ এবং সাহায্য না পেলে আজকে আমি যা হয়েছি তা হতে পারতাম না। সেই জন্য এর থেকে বেশি তার সম্পর্কে কিছু বলা আমার পক্ষে সম্ভবপর নয়। আমাকে ক্ষমা করবেন। অতঃপর উভয় পক্ষই কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না। সুখময় মল্লিক বোধহয় ভাবছিলেন আর কি প্রশ্ন তাদের থাকতে পারে সাধন মিত্রকে। কিরিটির মুখের দিকে তাকায় সুখময় মল্লিক। কিরিটি একটা সিগারেটে অগ্নিসংযোগ করছিল একটা জ্বলন্ত কাঠি দিয়ে। সিগারেটটা ধরে উঠলে
কাঠিটা ফুঁ দিয়ে নিভিয়ে ফেলে সে তাকায় সাধন মিত্রের মুখের দিকে। আচ্ছা মিস্টার মিত্র, মিস্টার সাহার আত্মীয় স্বজন কে কোথায় আছেন আপনি কিছু জানেন? হ্যাঁ, তার বড় ভাইয়ের দুটি ছেলে এবং একটি মেয়ে আছে শুনেছি, এবং তাদের সম্পর্কে যতটুকু জানি, একজনের নাম সুশান্ত সাহা। বেশি দূর লেখাপড়া শেখেননি, এই কলকাতা শহরেই অ্যালেন ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকরি করেন। শুনেছি তিনি বিয়ে থা করেননি। এবং দ্বিতীয়জন সুশান্ত সাহা আইএ পর্যন্ত পড়েছেন, এখন শেয়ার মার্কেটের দালাল, বোধহয় ভালোই উপার্জন করেন। তবে নেশা এবং রেসের মাঠে তার পকেট সর্বদাই খালি থাকে। এবং ভাইঝি শ্রীমতী দেবী একটা হাসপাতালের নার্স, তিনিও শুনেছি বিয়ে থা করেননি। তারা এ বাড়িতে যাতায়াত করেন না? শ্রীমতী দেবী দু একবার মনে পড়ছে এসেছেন, তবে ভাইপোদের তিনি কখনোই বাড়িতে ঢুকতে দিতেন না। তবু মাঝে মধ্যে সুশান্ত ঝড়ের মতো তার অফিসে গিয়ে হাজির হতেন। কেন? কেন আবার? টাকার জন্য। টাকা দিতেন মিস্টার সাহা ভাইপোকে? দিতেন। ভীষণ চটে গিয়ে রাগারাগি করতেন এবং তারপরে দিতেন। কারণ আমার মনে হয়েছে বারবার যে ওই জুয়ারি নেশাখোর আর উশৃঙ্খল লোকটার উপর যতই তিনি রাগারাগি করুন, তিনি বোধহয় সত্যিই তাকে ভালোবাসতেন। আচ্ছা, প্রশান্ত বাবু কখনো তার কাকার কাছে আসতেন না? না না না, বা তাঁকে কখনো আসতে দেখিনি। আচ্ছা, সাধন বাবু কোনো উইল মিস্টার সাহা করে গিয়েছেন বলে আপনি জানেন? করেছেন বলেই তো জানি। নিশ্চয়ই করে তার বিষয়বস্তু সম্পর্কে জানেন না কিছু? না। হ্যাঁ, তবে আপনি সাহা কোম্পানির সলিসিটার রূপচাঁদ চ্যাটার্জিকে একবার জিজ্ঞেস করতে পারেন, তিনি সব জানেন। সাধন মিত্রের কথাটা শেষ হয় না। ঘরের মধ্যে স্যুট পরিহিত ২৭-২৮ বৎসরের একটি সুশ্রী যুবক এসে ঢুকল। আগন্তুক কারুর দিকে না তাকিয়ে একেবারে সোজাসুজি সাধনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এই যে সাধন মিত্তির, হোয়াটস অল দিস? কাকা নাকি সুইসাইড করেছে? সাধন মিত্র কোনো জবাব দেয় না। তার আগেই সুখময় মল্লিক আগন্তুকের সামনে গিয়ে দাঁড়ান। কে আপনি জিজ্ঞাসা করতে পারি কি? কে? আমি? ইয়েস, পুলিশ অফিসার, অফকোর্স ইউ ক্যান আস্ক দ্যাট। আমার নাম সুশান্ত সাহা। আপনি কার কাছে শুনলেন সুশান্ত বাবু যে আপনার কাকা সুইসাইড করেছেন? কার কাছে আবার? আজ অফিসে গিয়েই তো শুনলাম। আজ কখন অফিসে গিয়েছিলেন আপনি? কেন, দুপুরবেলা। আপনার দাদা কোনো সংবাদ পাননি? গড নোজ। আপনি দেননি? নো স্যার। কথাটা বলে সুশান্ত সাহা ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু কিরিটির ইঙ্গিতে সুখময় তাকে ডাকল। সুশান্ত বাবু কোথায় যাচ্ছেন? উপরে। এখন যাবেন না? যাব না? বাট ওয়াই? কেন যাব না বলুন তো? আর তাছাড়া হু আর ইউ? আমি থানার ওসি। ও সি, আই সি। তা আমি উপরে যাব না কেন, জানতে পারি কি? জীবিত থাকতে তিনি আপনার এ বাড়িতে আসা যখন পছন্দ করতেন না, তখন তার উইল না জানা পর্যন্ত আপনাকে তো আমরা এই বাড়ির ওপরে যেতে দিতে পারি না সুশান্তবাবু। পারেন না? না, পারি না। ননসেন্স। আমার নিজের কাকার বাড়ি এটা, আর আমরাই তার সব। তা আমরাও জানি সুশান্ত বাবু, তবু সেটা এখনো প্রমাণ সাপেক্ষ। মানে কি আবার প্রমাণ সাপেক্ষ? আমরা তার ভাইপো কি না? না, তার মৃত্যুর পর আপনাদের এ বাড়িতে প্রবেশের কোনো সত্যিকারের আইনত অধিকার আছে কিনা সেটাই প্রমাণ সাপেক্ষ। প্রমাণ সাপেক্ষ? তা আমাদের নেই তো কার কাছে আছে শুনি? আইনত তার যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমরা ছাড়া আর কারা হবে মিস্টার রয়? কথাটা আপনার যেমন মিথ্যা নয় সুশান্তবাবু, তেমনি এও মিথ্যে নয় যে জীবিত থাকাকালীন কোনো দিন আপনাদের এখানে তিনি প্রবেশ করতে দেননি। কে বললে? যে যাই বলুক, কথাটা যে সত্যি আপনি কি অস্বীকার করতে পারেন? নিশ্চয়ই পারি। এইসব আজগুবি কথা নিশ্চয়ই ওই সাধন মিত্তির বলেছে আপনাদের। ওকে, দেখে নেব। সাধন মিত্তির, আমিও সুশান্ত সাহা। বলে
সাধনের দিকে কটমট করে তাকিয়ে বোধহয় ঘর থেকে পুনরায় বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় দরজার দিকে সুশান্ত, কিন্তু সঙ্গে সঙ্গেই কিরিটি আবারও বাধা দেয়। যাবেন না সুশান্ত বাবু, আপনার সঙ্গে আরো কিছু কথা আমাদের আছে। ঘুরে দাঁড়ায় সুশান্ত সাহা এবং চোখ জোড়া কুঁচকে কিরিটির দিকে তাকায় সে। কথা আছে আমার সঙ্গে? হ্যাঁ, কিন্তু আমার আপনাদের সঙ্গে কোনো কথা নেই যে। বলে আবারও পা বাড়ানোর চেষ্টা করে সুশান্ত। এবারে বাধা দিলেন সুখময় মল্লিক। আপনার না থাকলেও আমাদের আছে, দাঁড়ান। আমি যদি না শুনি আপনাদের কথা, আমাকে জোর করে শোনাবেন নাকি? প্রয়োজন হলে শোনাতে হবে বই কি। শুধু আপনি কেন, তার আত্মীয় স্বজন বা পরিচিতদের মধ্যে প্রত্যেকেই যারা তার সম্পত্তির ব্যাপারে ইন্টারেস্টেড, তাদের প্রত্যেককেই আমাদের প্রয়োজন। কারণ ব্রজদুলাল বাবু আত্মহত্যা করেননি, তিনি নিহত হয়েছেন। কি কি বললেন? বললাম কেউ তাকে হত্যা করেছে, এবং তাদেরই কারোর পক্ষে সেটা সম্ভব যারা তার সম্পত্তির ব্যাপারে ইন্টারেস্টেড ছিল। সুশান্ত অতঃপর কিছুক্ষণ যেন কিরিটির মুখের দিকেই চেয়ে থাকে। আই সি। তাহলে আপনার ধারণা আমাদের মধ্যেই কেউ না কেউ তাকে হত্যা করেছি তার সম্পত্তির লোভেই? আপাতত সেটাই কি স্বাভাবিকভাবে মনে হয় না সুশান্ত বাবু? চমৎকার। তাহলে এই ধরে নেব যে আপনারা আমাকে কাকার সম্ভাব্য হত্যাকারী হিসেবে অ্যারেস্ট করবেন, তাই তো? না না না, অ্যারেস্ট করছি না, তবে যতক্ষণ না আপনাদের প্রত্যেকের উপর থেকে পুলিশের সন্দেহ সম্পূর্ণভাবে দূর হয়, আপনারা প্রত্যেকেই সন্দেহের তালিকার মধ্যে থাকবেন। তাহলে এখন আমাকে কি করতে হবে সেটা জানতে পারি কি? হ্যাঁ, যতক্ষণ না এ ব্যাপারে সম্পূর্ণ মীমাংসা হয়, আপনি এ বাড়িতে যেমন ঢুকতে পারবেন না, তেমনি আপনার বর্তমান কলকাতার রেসিডেন্স থেকে কোথাও যেতে পারবেন না পুলিশের পারমিশন ছাড়া। বেশ, তাই হবে। আপনি এবারে যেতে পারেন। সুশান্ত সাহা ঘর থেকে বের হয়ে যায়। পরের দিন ময়নাতদন্তের রিপোর্ট ও কাঁচের গ্লাস এবং সঙ্গের বোতল কেমিক্যাল অ্যানালিস্টের রিপোর্ট পাওয়া যায়। গ্লাসে বা বোতলের মধ্যে কোনো রকম বিষ যেমন পাওয়া যায়নি, তেমনি মৃতদেহেও কোনো রকম বিষের সন্ধান মেলেনি। ময়নাতদন্তকারী ডাক্তার রিপোর্ট দিয়েছেন যে মৃত্যুর কারণ হাই ভোল্টের ইলেকট্রিক কারেন্ট। মল্লিকের অপর মহলের অফিসার তালুকদার তাই সেই রিপোর্টটা নিয়ে এসেছিল কিরিটির বাড়িতে। ব্যাপারটা কেমন হলো কিরিটি? এই যে মানে কেমন একটা গোলমাল হয়ে গেল। রিপোর্টগুলো দেখবার পরই কিরিটি যেন কেমন আত্মচিন্তায় সম্মোহিত হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য। হাতে ধরা পাইপটা নিভে গিয়েছিল, সেটায় পুনরায় অগ্নিসংযোগ করে কিরিটি। যদিও হত্যাকারী নিঃসন্দেহে খুব চতুর এবং অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তার হত্যার ব্যাপারে, তবু বলবো সেদিনকার একটা ব্যাপার তাকে, যাকে বলে সুবর্ণ সুযোগ এনে দিয়েছিল। কি বলো তো? কারোরই তো ব্যাপারটা অজানা থাকার কথা নয় তালুকদার, কারণ ওই দিন সকালেই কাগজে ঘোষণা করা হয়েছিল কলকাতা শহরে কোন কোন এলাকায় সেদিন রাত্রে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই কথাটা একটু পরিষ্কার করে বলো তো। এখনো ঠিক বলতে পারছি না তালুকদার, কারণ একটা জায়গায় এসে আমার চিন্তার যোগসূত্রটা কেমন যেন ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা কিরিটি, এখনো কি তোমার ধারণা ব্যাপারটা হত্যাই? নিঃসন্দেহে আত্মহত্যা আদৌ নয়। হতভাগ্য ব্রজদুলাল সাহার দেহে তার অজ্ঞাতেই হাই ভোল্টেজের ইলেকট্রিক কারেন্ট পাস করিয়ে তাকে মুহূর্তে হত্যা করা হয়েছে। কিন্তু সেটা কেমন করে সম্ভব হলো? কেমন করে সম্ভব হলো সেটাই ভাবছি এখনো, তবে সম্ভব হয়েছিল নিশ্চয়ই, নচেত ওইভাবে তাকে অতর্কিতে মৃত্যুবরণ করতে হতো না। ভালো কথা তালুকদার, সাহার সেই বেডরুমটা লক করে রাখা হয়েছে না? হ্যাঁ, কেন? তুমি তো সুখময় বাবুকে ঘরটাতে তালা বন্ধ করে রাখতে বলেছিলে।
একটু বসো তালুকদার, আমি চট করে একটা টেলিফোন করে আসি। কাকে ফোন করবে? সুখময় বাবুকে। কিরিটি ঘর থেকে উঠে যায়। তালুকদার অতঃপর সোফায় বসে একটা পিক্টোরিয়াল সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিনের পাতাগুলো উল্টে উল্টে ছবি দেখতে থাকেন। পুলিশের বড় কর্তা ওই দিন সকালেই তালুকদারকে ডেকে ব্রজদুলাল সাহার হত্যার রহস্যজনক ব্যাপারটার যাবতীয় দায়িত্ব তাঁরই ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। আর সেই সূত্রেই ওই দিন সন্ধ্যায় কিরিটির শরণাপন্ন হয়েছিলেন তালুকদার। কারণ থানা অফিসার সুখময় মল্লিকের কাছে গিয়ে শুনেছিলেন কিভাবে ঘটনাচক্রে কিরিটি ব্রজদুলালের হত্যার পরের দিন গিয়ে অকুস্থানে হাজির হয়েছিল। কিন্তু কিরিটির ওখানে এসে তার মতামত শুনে ব্রজদুলালের হত্যার রহস্যের মীমাংসার ব্যাপারে যে খুব বেশি আশান্বিত হয়েছেন তিনি তা নয়। অথচ এটাও তিনি ভালোভাবে জানেন যে কিরিটি ওই হত্যা রহস্যের মীমাংসায় পৌঁছাবার একটা না একটা পথ খুঁজে পেয়েছে, যদিও সে নিজে থেকে যতক্ষণ না মুখ খুলবে ততক্ষণ যতটুকু সে বলছে তার চাইতে বেশি জানবার আর কোনো উপায় নেই। একটু পরেই কিরিটি ফিরে এলো একেবারে বাইরে বেরোবার বেশভূষায় সজ্জিত হয়। রাত তখন বোধ হয় 8:45। গ্রীষ্মের রাত। 8:45 বিশেষ করে কলকাতা শহরে তো এমন কিছুই নয়, একেবারে সন্ধ্যারাত্রি বললেও বেশি বলা হয় না। কোথাও বেরোচ্ছ নাকি এখন? হ্যাঁ, চলো একটু ঘুরে আসা যাক। আর তোমার হাতে যদি তেমন জরুরি বা প্রয়োজনীয় কোনো কাজ না থাকে তাহলে আমার সঙ্গে যেতে পারো। কিরিটি টোব্যাকো পাউচ আর লাইটারটা হাতে তুলে নিতে নিতে ওর মুখের দিকে তাকিয়ে বলে কথাগুলো। তালুকদার উঠে দাঁড়ালেন। না, অন্য কোনো তেমন কাজ নেই, তোমার এখানেই তো এসেছিলাম, চলো। বেশ। কৃষ্ণা, একটা জরুরি কাজ এসেছে জানো, আমায় বেরোতে হবে। তুমি ডিনারের জন্য অপেক্ষা করো না, আমার ফেরার কোনো ঠিক নেই। কথা শেষ করেই তাড়াহুড়ো করে কিরিটি তালুকদারকে নিয়ে রাস্তায় বের হয়ে পড়ে। একটু হেঁটেই দুজনে একটা ট্যাক্সি নেয়। কোন দিকে যাবো বাবুজি? গচালেন চলো। তালুকদার গচালেন কথাটা কানে যেতেই কিরিটির মুখের দিকে তাকান। গাড়ি তখন গচালেনের দিকেই ছুটে চলেছে, কিন্তু গাড়ি কিছু দূর এগোবার পরই কিরিটি ড্রাইভারকে সোজা এগিয়ে যেতে বলল একটা রেস্তোরাঁর দিকে চায়ের পিপাসা পেয়েছে বলে। ওই পাড়ারই একটা আধুনিক রেস্তোরাঁটি খুব বেশি দিনের নয়, কিন্তু বেশি দিনের না হলেও মালিক প্রচুর অর্থ ব্যয় করে আধুনিক সাজ সরঞ্জাম ও আরামের ব্যবস্থায় রেস্তোরাঁটি সত্যিকারের যাকে বলে আকর্ষণীয় করে তুলেছিল। সামান্য কয়েক মাসেই পান্থশালা রেস্তোরাঁ প্রিয় লোকেদের কাছে ওই অঞ্চলের অন্যতম আকর্ষণের অন্যতম বিলাস এবং আরাম কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল। রেস্তোরাঁর মধ্যে একটি ব্যবস্থা বিশেষ ছিল, তরুণ ও তরুণী খরিদ্দারদের জন্য ছোট ছোট নির্জন কিউবিকেলস। কাজেই অল্প বয়সের কলেজের ছাত্রছাত্রী ও তরুণ তরুণী খরিদ্দারদের ভিড়ই ছিল সর্বাপেক্ষা বেশি পান্থশালায়। কিরিটি ও তালুকদার যখন পান্থশালায় এসে ঢুকল, রাত তখন 8:15। বিরাট হলঘরের এক কোণে একটা টেবিলে মুখোমুখি বসে 2 কাপ কফির অর্ডার দিল কিরিটি দুজনের জন্য। কিরিটির ঠিক হাত 10 দূরেই দেওয়াল ঘেঁষে আলো আঁধারির মধ্যে অন্য একটা টেবিলে 2 কাপ চকলেট ড্রিঙ্ক ও কিছু স্যান্ডউইচ নিয়ে মুখোমুখি বসেছিল 2 যুবক যুবতী, মিস রেবেকা মণ্ডল ও সাধন মিত্র। তাদের পরস্পরের মধ্যে কিছু কথাবার্তা হচ্ছিল। কিন্তু ওই বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া আমার আর কি উপায় বলো সাধন? যার চাকরি করছিলাম, যে দয়া করে তার গৃহে স্থান দিয়েছিল, সেই যখন চলে গেল, তখন আর দাবি কোথায় আমার ওখানে থাকবার? আর থাকতেই বা কে আমাকে দেবে? নতুন করে দাবিরও তো সৃষ্টি হতে পারে আবার। নতুন দাবি? মন্দ বলনি কথাটা সাধন। প্রশান্ত, সুশান্ত ও শ্রীমতী সাহাও এসে ওই বাড়িতে, আর যার যে ব্যবস্থাই করুক, আমার ব্যবস্থাটা যে বাড়ির বাইরে হবে
সে কি আর আমি জানি না? কিন্তু তারাই যে এই বাড়ির একমাত্র মালিক হচ্ছে তা তুমি জানলে কি করে? ব্যাপারটা তো এখনো পর্যন্ত কেউই জানে না। ওর আবার জানাজানির কি আছে সাধন? মিস্টার শাহ নিজে বিপত্নিক ছিলেন, কোনো সন্তানাদিও তার নেই। সেক্ষেত্রে ওরা ছাড়া আর তার টাকা কড়ি বিষয় সম্পত্তি পাবে কে? তুমি তো জানো তাদের প্রতি মিস্টার সাহা কোনোদিনও এতটুকু সন্তুষ্ট ছিল না। তবে সে তুমি যাই বলো সাধন, হাজার হোক নিজের ভাইপো ভাইজি তো, তাদের বঞ্চিত করে অপর কাউকে কিছু তিনি দিয়ে যাবেন, এটা আমার কোনো মতেই বিশ্বাস হয় না। তাছাড়া আরও একটা কথা, এই নতুন ম্যানেজমেন্টে যদি আমার চাকরি না থাকে তখন তো আমাকে চলে যেতেই হবে ওই বাড়ি থেকে। সেক্ষেত্রে মানে সময় থাকতে আগে ভাগেই সরে পড়া ভালো নয় কি? তুমি দেখছি বড় অল্পতেই হতাশ হয়ে পড়ো রেবেকা। মানে? হ্যাঁ, তা নয় তো কি, সমস্ত ব্যাপারটাই এখনো পর্যন্ত অন্ধকারে রয়েছে। অন্ধকারে কেন হবে? আমার মনে হয় সুশান্তবাবু উইলের সম্পর্কে কিছু জানেন। হ্যাঁ, কে বলল? কেন জানো না? সুশান্তবাবু তো আজ দুপুরে ওই বাড়িতে এসে জীবনকে হম্বিতম্বি করছিল। কি হম্বিতম্বি করছিল? বলছিল পুরনো আগাছা নাকি সব কেটে সাফ করে দেবে বাড়ি থেকে। তাই নাকি? হ্যাঁ। পান্থশালা থেকে কিদিটি ও তালুকদার যখন বের হয়ে এলো, রাত তখন 9:45। আগের ট্যাক্সিটা ছেড়ে দিয়েছিল ওরা। নতুন একটা ট্যাক্সি নিয়ে ওরা যখন গচা লেনে ব্রজদুলাল বাবুর ভবনে এসে পৌঁছলো তখন 9টা বেজে মাত্র 7 মিনিট। ট্যাক্সির ভাড়া রাস্তা থেকে মিটিয়ে দিয়ে কিরিটি আর তালুকদার গেট দিয়ে ভেতরে প্রবেশ করে এবং কয়েক পা এগোতেই ওদের নজরে পড়ল পার্লারের কাঁচের জানলায় পথের আলো দেখা যাচ্ছে। পার্লারের দরজার দিকে এগোতেই ওদের কানে এলো একটা রুক্ষ পুরুষের কণ্ঠস্বর। সেটাই তো আমি জানতে চাইছি মিস্টার মল্লিক। কেন কেন এখানে এই সময় আমাকে ডেকে নিয়ে আসা হলো কেন? যে বাড়িতে ঘৃণায় আজ পর্যন্ত আমি কখনো পা ফেলিনি, সেখানে কেন আমাকে ডেকে আনা হলো? হ্যাঁ, কিন্তু আজ যখন আপনাদের কাকা ব্রজবাবুর মৃত্যুতে আপনারাই এ বাড়ির মালিক হচ্ছেন, তখন আজ হোক কাল বা পরশুই হোক একদিন তো এখানে আসতেই হবে আপনাকেও। হ্যাঁ, কে বললো আপনাকে সে কথা? যার খুশি সে আসুক না। জানবেন, প্রশান্ত সাহা এখানে জীবনেও পা দেবে না, বুঝেছেন? কিন্তু কেন বলুন তো প্রশান্তবাবু, এত রাগ কেন আপনার ব্রজবাবুর উপরে? হ্যাঁ, কি বললেন? রাগ? একটা লম্পট, আউট অ্যান্ড আউট স্কাউন্ড্রেল একটা। কারো জানতে আজও বাকি আছে নাকি? ওই তো কি তার সেক্রেটারি, কি যেন নামটা, ওই সেই খ্রিস্টান মেয়েটা রেবেকার সঙ্গে তার ওই সম্পর্কের কথাটা কারুর জানতে বাকি আছে? সেই কথাটা আপনি বিশ্বাস করেন প্রশান্তবাবু? পৃথিবী শুদ্ধ লোক করে, আর আমিই বা করবো না কেন? কিন্তু এও শুনেছি অনেক লোকই নাকি বলে কথাটা মিথ্যে। তারা ওই লোকটাকে জানে না। আপনি বা স্থির নিশ্চিত হলেন কি করে? এই বাড়িতে তো কখনো আসেননি। হ্যাঁ, সে না হয় আসেনি, তবে ওইসব নোংরামি কখনো কেউ চাপা দিয়ে রাখতে পারে না। পেরেছে কি? বুঝলাম, কিন্তু যা আপনি নিজের চোখে কখনো দেখেননি, কেবলমাত্র লোকের কথা শুনে। এই যে দেখুন মশাই, লোকেরাই বা তার সম্পর্কে মিথ্যে রটনা করতে যাবে কেন? তাদের কি স্বার্থ? স্বার্থ হচ্ছে ঈর্ষা। একটা কথা জানবেন, কেউ কখনো আশাতিরিক্ত উন্নতি করলে তার আত্মীয় স্বজন, বন্ধু এবং পরিচিত জনেরাই তার আড়ালে নিন্দে করে, কলঙ্ক রটায়, এবং সেটা করে নিছক ঈর্ষায়। এবং এ যে কত বড় গোপন ও কুৎসিত ব্যাধি আমাদের প্রায় প্রত্যেকের মনের, সেটা যেন আমরা জেনেও জানতে চাই না। আরে না না, সে আপনি যাই বলুন মিস্টার মল্লিক, তার মুখ চোখে বলে দিত কি টাইপের লোক সে। হ্যাঁ, যাক সেসব কথা, ও নিয়ে আমি তর্ক করতে চাই না। শুনুন, আমাকে এবার যেতে দিন। কিরিটি এতক্ষণ দরজার এক পাশে দাঁড়িয়েছিল। এবারে তালুকদারকে নিয়ে
ঘরের মধ্যে প্রবেশ করল। ওদের পায়ের শব্দে ঘরের মধ্যে উপস্থিত সুখময় মল্লিক এবং প্রশান্ত সাহা দুজনেই ওদের দিকে ফিরে তাকায়। এই যে মিস্টার রায় এসে গিয়েছেন। প্রশান্তবাবু আর এক মুহূর্তও এখানে থাকতে চাইছেন না। আপনার ফোন পেয়ে তক্ষুনি ওকে আমি ফোন করি এখানে চলে আসবার জন্য। এসে দেখি আমার আগেই উনি এখানে এসে পৌঁছে গিয়েছেন। কিরিটি প্রশান্ত সাহার দিকেই চেয়েছিল। সুশান্ত সাহাকে তার সুপুরুষ মনে হয়েছিল, কিন্তু প্রশান্ত সাহা তিনি আরও সুন্দর। যেমন লম্বা চওড়া চেহারা, তেমনি উজ্জ্বল গায়ের বর্ণ। পরিধানে একটা রেয়ন সিল্কের সাদা লংস ও টিরিলিনের ঈষৎ নীলাভ রঙের শার্ট এবং চোখে সোনার ফ্রেমের ফ্যান্সি চশমা। দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো। এবং শুধুমাত্র সুন্দর চেহারাই নয়, বেশভূষাও যেমন পরিচ্ছন্ন তেমনই নিখুঁত রুচির পরিচায়ক। কিরিটি প্রশান্তর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনি প্রশান্ত সাহা? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। এবারে তালুকদার পাশ থেকে জবাব দিল, ওকে না চিনলেও ওর নাম নিশ্চয়ই শুনেছেন। উনি সত্য অনুসন্ধানী শ্রীযুক্ত কিরিটি রায়। কিরিটি রায়? প্রশান্তবাবু, আপনি তো ইলেকট্রিক্যাল কোম্পানিতে চাকরি করেন, তাই না? হ্যাঁ। সেখানে কি কাজ করেন? সেখানে আমি ওয়ার্কশপে ইলেকট্রিক্যাল মেকানিক। কিছু মনে করবেন না, আপনি কত মাইনে পান? মাইনে ওই 300 টাকা। বিয়ে করেননি তো এখনো? আগে না। আচ্ছা, কেন বলুন তো এখনো বিয়ে করেননি? কেন কেন আবার কি মশাই? 300 টাকা আবার একটা টাকা নাকি? একজন মানুষেরই ভদ্রভাবে জীবনই ওই টাকাতে কাটে না। তার আবার নাকি পরিবার। ক্ষমা করবেন মশাই, অত বড় নীরের বলদ আমি নই। তা তো সত্যি, আজকালকার দিনে 300 টাকা আবার কি বলুন। কিন্তু এবারে বোধহয় বিয়ে করবেন, কি বলেন? কাকা সম্পত্তি যখন পাচ্ছেন। কি 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 বললেন? কাকার সম্পত্তি? তাহলেই হয়েছে। ব্রজদুলাল সাহাটি যে কি একখানা চিজ ছিল আপনারা তো আর জানতেন না মশাই। ও আশা আমি করি না। যাকে ও লোকটার নামও আমার সহ্য হয় না। জীবনে এ বাড়িতে কখনো এর আগে আমি পা দিইনি, দিতামও না। আর যদি আপনারা আমাকে এখানে ডেকে না আনতেন, তা কেন ডেকেছেন একবার বলুন তো? কেন ডেকেছি তার কারণ আছে, এক্ষুনি জানতে পারবেন। একটু অপেক্ষা করুন। দেখুন মশাই, ক্ষমা করুন আমাকে, আমার কাজ আছে, এক্ষুনি আমাকে যেতে হবে। প্রশান্ত সাহার কথাটা শেষ হলো না। দরজার বাইরে ভারী গলা শুনতে পাওয়া গেল। ভিতরে আসতে পারি মিস্টার মল্লিক? কে? নমস্কার, আমি রূপচাঁদ চ্যাটার্জি। আসুন আসুন, ভিতরে আসুন। ব্রজদুলাল সাহার সলিসিটর মিস্টার রূপচাঁদ চ্যাটার্জি এসে ঘরের মধ্যে ঢুকলেন। ভদ্রলোকের বয়স হয়েছে, অন্তত 50-এর নিচে নয়। বেশ হৃষ্টপুষ্ট চেহারা, পরিধানে দামি স্যুট, হাতে একটা চামড়ার ফোলিও। রূপচাঁদ চ্যাটার্জি ঘরের মধ্যে প্রবেশ করে পর পর সকলের মুখের দিকে তাকিয়ে একেবারে শেষে তাকালেন প্রশান্ত সাহার মুখের দিকে। প্রশান্তবাবু, আপনিও আছেন দেখছি, কিন্তু মিস্টার মল্লিককে? আমারই নাম সুখময় মল্লিক। উনি ডিসি মিস্টার তালুকদার, আর উনি... ওর আর পরিচয় দিতে হবে না মিস্টার মল্লিক। কিরিটি রায়কে আমি চিনি, যদিও আমাদের পরস্পরের সঙ্গে পরিচয়ের সৌভাগ্য আজও হয়নি। আপনি যখন আমার অফিসে ফোন করেন তখন আমি অফিসেই ছিলাম না, বাইরে বার্লো সাহেবের চেম্বারে একটা কনসালটেশনে গিয়েছিলাম। ফিরে আসতেই আমার জুনিয়র বললে আমাকে নাকি ফেরার সঙ্গে সঙ্গেই এখানে চলে আসতে বলেছেন। কিন্তু ব্যাপারটা কি বলুন তো? আমি সুখময় বাবুকে বলেছিলাম মিস্টার চ্যাটার্জি, ফোনে আজ একবার আপনাকে এখানে আসার জন্য খবর দিতে। ব্রজদুলাল সাহা, আপনার ক্লায়েন্টের উইল সম্পর্কে একটা ইনফরমেশন আমার অত্যন্ত দরকার। উইল সম্পর্কে? কিন্তু কিরিটি বাবু, আমার ক্লায়েন্ট তো কোনো উইল শেষ পর্যন্ত করে যেতে পারেননি। কেন, প্রশান্ত বাবু তো জানেন সে কথা, ওকে তো আমি আজই বলেছি। রূপচাঁদ চ্যাটার্জি কথাটা বলার সঙ্গে সঙ্গেই কিরিটি প্রশান্ত সাহার দিকে তাকালো
কিন্তু সে মুহূর্তের জন্য। পরক্ষণেই তাকালো আবারও রূপচাঁদ চ্যাটার্জির দিকে। তার মানে আপনার ক্লায়েন্টের কোনো উইল নেই? আগে না, মাদ্রাজ যাওয়ার আগে সর্বপ্রথম তিনি উইলের কথা আমাকেই জানান। আমি জানি কোনো উইল নেই। তার আগে কখনো উইলের প্রশ্ন ওঠেনি? আগে না, সেই প্রথম উইলের কথা আমাকেই বলেন এবং কিভাবে উইল হবে মুখে সেটা বলে আমাকে ড্রাফট তৈরি করে রাখতে বলেন। মাদ্রাজ থেকে ফিরে এসে সেটা পাকাপাকি করবেন বলে। কিন্তু শেষ পর্যন্ত তো সব ভেস্তেই গেল। মাদ্রাজ থেকে যেদিন ফিরলেন সেই রাত্রি তো তিনি আত্মহত্যা করলেন। হ্যাঁ, আত্মহত্যা তো তিনি করেননি মিস্টার চ্যাটার্জি। হোয়াট ডু ইউ মিন? কি আত্মহত্যা করেননি? কিন্তু কিন্তু আমি যে শুনেছিলাম। ভুল শুনেছেন, তাকে হত্যা করা হয়েছে। হোয়াট? বাট হাউ? হাই ভোল্টেজ ইলেকট্রিক কারেন্ট তার দেহে পাস করিয়ে তাকে সে রাত্রে হত্যা করা হয়েছে মিস্টার চ্যাটার্জি। কি কি বলছেন কিরিটি বাবু? কাকাকে হত্যা করা হয়েছে? হ্যাঁ প্রশান্ত বাবু, তাকে সত্যিই হত্যা করা হয়েছে। কিন্তু কে কে তাকে হত্যা করবে? যার স্বার্থ ছিল সেই। যাক সে কথা প্রশান্ত বাবু, আপনাকে আমার যে জন্য প্রয়োজন এবং যে জন্য আমি আপনাকে ডেকেছিলাম, অনুগ্রহ করে আমার সঙ্গে একবার ওপরে যাবেন কি? ওপরে? কেন বলুন তো? এক্সপার্ট ওপিনিয়ন নেব। এক্সপার্ট ওপিনিয়ন? কি ব্যাপারে? আপনি তো একজন ইলেকট্রিক্যাল মেকানিক, ইলেকট্রিকের ব্যাপারে আপনার ওপিনিয়ন আমার চাই। চলুন। ওরা ঘর থেকে বের হয়ে দোতলার সিঁড়ির দিকে এগোচ্ছে, এমন সময় সাধন আর রেবেকাকে সেখানে প্রবেশ করতে দেখা যায়। রেবেকা সাধন মিত্র যেন হঠাৎ ওই সময় ওদের ওখানে দেখে প্রায় থমকে দাঁড়িয়ে যায়। কিরিটি কিন্তু ওদের দিকে চেয়ে মৃদু হেসে ওঠে, বলে, যাক, তাহলে আপনারা দুজনও এসে গিয়েছেন, ভালোই হলো। বাকি রইলেন শুধু সুশান্ত বাবু। কি মিস্টার মল্লিক, বলুন। আপনি সুশান্ত বাবুকে আসবার জন্য খবর পাঠাননি? হ্যাঁ, লোক পাঠিয়েছি তো। যাকে পাঠিয়েছি তাকে বলেও দিয়েছি সুশান্তবাবুকে তার ফ্ল্যাটে না পাওয়া গেলে হংকং হোটেলে পাওয়া যাবে, প্রয়োজন হলে সেখানেও যেতে। তবে তিনিও হয়তো এসে পড়বেন। চলুন ওপরে যাওয়া যাক। চলুন প্রশান্ত বাবু, আসুন সাধন বাবু, মিস মণ্ডল আপনিও। সকলে উপরে এসে ব্রজদুলাল সাহার ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করল। ঘরের যাবতীয় জিনিসপত্র ব্রজদুলালের হত্যার পরদিন সকালে যেমন ছিল, যেখানে যেটি, ঠিক 7 দিন পরেও তেমনই আজও সব রয়েছে। কিরিটি একবার চারিদিকে চোখ বুলিয়ে নিল, তারপর সুখময়ের দিকে চেয়ে কথা বলল। মিস্টার মল্লিক, ভৃত্য জীবন আর দারোয়ানকে, মানে ওই মিশিরকে একবার এ ঘরে ডেকে আনুন। সুখময় মল্লিক ঘর থেকে বের হয়ে গেলেন। কিরিটি ঘরের দক্ষিণ দিকের জানলাটা খুলে দিয়ে খোলা জানলার সামনে গিয়ে দাঁড়ালো। ঘরের মধ্যে বাকি সকলেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। মিনিট কয়েক বাদেই সুখময় মল্লিক ভৃত্য জীবন ও দারোয়ান মিশিরকে নিয়ে ঘরে ফিরে এলেন। ভৃত্য জীবনকে ঘরে ঢুকতে দেখেই কিরিটি হঠাৎ ঘুরে দাঁড়ালো। জীবন, এই বাবুকে চেনো? কেন চিনব না? আগে উনি তো বাবুর বড় ভাইপো। এ বাড়িতে এর আগে উনি কখনো এসেছেন? আগে না। এবারে দারোয়ান মিশিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো কিরিটি। मिश्र जी, ये बाबू को तुम पहचानते हो? জি নেই। कभी देखा नहीं? नहीं জি। বাইরে সেই সময় জুতোর শব্দ শোনা গেল। মিস্টার মল্লিক, দেখুন তো আপনার সুশান্ত বাবু বোধহয় এলেন। সুখময় মল্লিককে আর এগিয়ে গিয়ে দেখতে হলো না। সত্যিই সুশান্ত সাহা ও একজন সিভিল ড্রেসে সিআইডি অফিসার ঘরে এসে ঢুকলেন। সুশান্তর দাঁড়াবার ভঙ্গিটা যেন কেমন একটু শিথিল,
কোনো মতেই যেন সে সোজা হয়ে স্থির হয়ে দাঁড়াতে পারছিল না। আজও তার পরিধানে দামি স্যুট। কোথায় সুখময় মল্লিক? কেন তুমি আমাকে এখানে এভাবে ধরে নিয়ে এলে আমি জানতে পারি কি? কোথায় কোথায় সে? কণ্ঠস্বর জড়িত। যথারীতি বোঝা যায় অতিরিক্ত মদ্যপানে সুশান্ত সাহা ঠিক প্রকৃতস্থ নেই। সুশান্তবাবু, বসুন সোফাটায়। ড্যাম ইট, বসতে আমি আসিনি। সুশান্তর কথাটা শেষ হয় না। ঘরের মধ্যে অন্যান্য দণ্ডায়মান সকলের দিকে একে একে তার নজর পড়ে এবং সব শেষে প্রশান্তর দিকে তাকিয়ে হেসে ওঠে সে। এই যে বড় সাহেব, তুমিও তাহলে উপস্থিত হয়েছ। গ্রেট গ্রেট। বসুন সুশান্তবাবু। আপনারা সবাই দাঁড়িয়ে থাকবেন আর আমি শুধু বসবো। মিস্টার রয়? হ্যাঁ, আপনি বসুন। ওকে বস, তবে বসলাম। সশব্দে সোফার উপর বসে পড়ল সুশান্ত। কিরিটি এবারে সাধন মিত্রের দিকে ফিরে কথা বলতে শুরু করলো। সত্যি বলছি, আজ এই সময় যে এমন একটা যোগাযোগ হবে তা আমি ভাবতেও পারিনি সাধনবাবু। কিন্তু ঘটনাচক্রে যখন যোগাযোগটা হলোই, তখন যে কথাটা আপনাদের প্রত্যেককেই আমার বলার ছিল সেটা আজই বলবো। গত 23শে জুলাই রাত্রে এই ঘরের মধ্যে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের কথাই আমি বলবো। কেমন করে সেই রাত্রে ব্রজদুলালবাবু নিহত হয়েছিলেন আপনারা হয়তো এখনো সকলে তা ঠিকমতো জানেন না। প্রত্যেকে রুদ্ধ নিঃশ্বাসে যেন কিরিটিটি কথা শুনতে থাকে। আপনারা হয়তো সবাই জানেন, গত 23শে জুলাই এই অঞ্চলে রাত 10:45 থেকে 11:15 পর্যন্ত ইলেকট্রিক কারেন্ট বন্ধ থাকায় এই অঞ্চলটা ওই আধ ঘন্টা সময় অন্ধকার হয়েছিল। সেই সময়ের মধ্যেই হত্যাকারী এই ঘরের মধ্যে কৌশলে ব্রজদুলালবাবুর মৃত্যুর ফাঁদ পাতে, যে ফাঁদে ব্রজদুলালবাবু অবধারিতভাবে পা দেন নিজের অজান্তেই। মৃত্যু ফাঁদ? হ্যাঁ সাধনবাবু, মৃত্যু ফাঁদ, ডেথ ট্র্যাপ। এবং মৃত্যু ফাঁদটা কি ছিল জানেন? একটা টেবল ল্যাম্প। কথাটা শুনেই সবাই বিস্মিত হয়ে তাকিয়ে থাকে কিরিটির মুখের দিকে। হ্যাঁ মিস্টার মিত্র, একটা টেবল ল্যাম্প। যে টেবল ল্যাম্পটা ওই ত্রিপয়ের উপর বরাবর থাকতো এবং যেটা সে রাত্রে ব্রজদুলালকে হত্যা করবার পর হত্যাকারী সেই রাত্রেই সরিয়ে ফেলে এবং ওই নতুন টেবল ল্যাম্প ওখানে রেখে দেয়। এখন যে টেবল ল্যাম্পটা আপনারা দেখছেন সেটা একটা নতুন ল্যাম্প, এবং অরিজিনাল ল্যাম্পটা সরিয়ে ওই নতুন ল্যাম্পটা রেখেই হত্যাকারী সেই রাত্রে তার হত্যার নিদর্শন রেখে গিয়েছে, তার নিজের অজ্ঞাতেই। আর ওই ল্যাম্পটাই আমাকে সত্যের সন্ধান দিয়েছে। ব্যাপারটা কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না মিস্টার রায়। কেন বুঝতে পারছেন না সুকুমার বাবু? ময়না তদন্তের রিপোর্ট থেকে আমরা জেনেছি সেই রাত্রে হাই ভোল্টেজের ইলেকট্রিক কারেন্ট পাস করাবার জন্যই ব্রজদুলালবাবুর আকস্মিক মৃত্যু ঘটেছিল। সেই কারেন্ট পাস করানো হয়েছিল যে টেবিল ল্যাম্পটির কথা বলছি সেটার ভেতর দিয়েই। কিন্তু সেই অরিজিনাল টেবিল ল্যাম্পটি গেল কোথায়? মিস রেবেকা মণ্ডলকে জিজ্ঞেস করুন, উনিই হয়তো বলতে পারবেন কোথায় সেই ল্যাম্পটা। কিরিটির মুখ থেকে কথাটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই সকলের দৃষ্টি যেন একসঙ্গে গিয়ে পড়ল ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকা রেবেকার উপর। রেবেকা প্রথমটায় বোধহয় একটু থতমত খেয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে প্রতিবাদ করে ওঠে। হোয়াট ডু ইউ মিন? আপনার এই কথার অর্থ কি মিস্টার রায়? আই ওয়ান্ট টু নো। আমি জানতে চাই। ইট ইজ নট অনলি ইনসাল্টিং, ইট ইজ ড্যামেজিং টু। কিরিটি মৃদু হেসে একবার রেবেকার মুখের দিকে তাকায়, বলে, অবশ্যই ড্যামেজিং মিস মণ্ডল, এবং ড্যামেজিং যে হতে পারে সেটা অন্তত আপনার মতো বুদ্ধিমতী মেয়ের পক্ষে আগেই বোঝা উচিত ছিল। কি বলতে চান আপনি? আমি 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 খুনি? হ্যাঁ,
না, বলতে চাই যে ল্যাম্পটা আপনারই ঘরে আলমারির মধ্যে থেকেই পাওয়া গিয়েছে। হোয়াট? এটা হতে পারে না, ইম্পসিবল। সাজানো মিথ্যে একটা ষড়যন্ত্র। কোর্টে তাই বলবেন? এবারে ভৃত্য জীবনের দিকে তাকিয়ে কিরিটি প্রশ্ন করে, ল্যাম্পটা তুমি কোথায় পেয়েছিলে জীবন? আগে সেক্রেটারি ম্যাম সাহেবের ঘরে। জীবন, জীবন, ইউ লায়ার, ইউ গডড্যাম লায়ার। লায়ার ও নয় মিস মন্ডল, ল্যাম্পটা সত্যিই ও আপনার ঘরে পেয়েছিল। ওকে আমি বাড়ির সর্বোচ্চ ল্যাম্পটা খুঁজে দেখতে বলেছিলাম। ও আপনার ঘরে আলমারির ড্রয়ারের মধ্যেই সেটা খুঁজে পেয়ে আমাকে পৌঁছে দেয়। তাহলে মেম সাহেব তুমি? না সুশান্ত বাবু, ঠিক উনি নন, যদিও উনি সাহায্যকারিনী ছিলেন সেই রাত্রের ব্যাপারে। সাধন মিত্র এতক্ষণ এক পাশে চুপ করে যেন পাথরের মতোই দাঁড়িয়েছিল। সমস্ত মুখখানা তখন তার ফ্যাকাশে, রক্ত শূন্য। আর তার দিকে তাকিয়েই এবার কিরিটি কথা শুরু করলো। সাধন বাবু, নারীর মন বড় বিচিত্র বস্তু। তাহলেও এটা আপনার মতো একজন বুদ্ধিমান ব্যক্তির অন্তত বোঝা উচিত ছিল যে নারী একজনের সঙ্গে স্বার্থের জন্য প্রেমের খেলা খেলতে পারে, সে আরেকজনের সঙ্গেও পারে। এখন বোধহয় বুঝতে পারছেন, ইউ হ্যাভ বিন ডিসিং। আপনিও প্রতারিত হয়েছেন, তবে আপনার দুঃখের কোনো কারণ নেই, কারণ ওই রেবেকা মণ্ডল যেমন আপনাকে প্রেমের ব্যাপারে প্রতারণা করেছে, তেমনি নিজেও প্রতারিত হয়েছে। ও জানে না এখনো যে ও নিজে যেমন আপনার সঙ্গে প্রেমের খেলা খেলেছে, তেমনি প্রশান্ত সাহাও ওর সঙ্গে নিতান্তই স্বার্থের খাতিরে প্রেমের খেলা খেলেছে এতদিন। না 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 না, হে হে, অসম্ভব, অসম্ভব এটা। না না না, অসম্ভব, অসম্ভব, অসম্ভব এটা। না প্রশান্ত বাবু, এ ঘর থেকে বেরোবার চেষ্টা করবেন না। প্রশান্ত সবার অজ্ঞাতে দরজার দিকে এগুচ্ছিল পায়ে পায়ে, কিন্তু হঠাৎ থমকে দাঁড়ায়। মিস্টার মল্লিক, প্লিজ পুট হিম আন্ডার অ্যারেস্ট। ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন। সুখময় মল্লিক সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে প্রশান্তর হাতে হাত করা পরিয়ে দেন। আর সেই রাত্রেই পরে কিরিটি তার অনুমান জানিয়েছিল। ব্রজদুলাল সাহার পৈশাচিক হত্যার পেছনে ছিল একটা বিচিত্র নাটক, যার পাত্রপাত্রী ছিল ব্রজদুলাল সাহা স্বয়ং, তার ভাইপো প্রশান্ত সাহা, তার পিএ সাধন মিত্তির এবং তার সেক্রেটারি মিস রেবেকা মণ্ডল। বলাই বাহুল্য, বিপত্নিক ব্রজদুলালের দুর্বলতা জন্মেছিল রেবেকার ওপরে। শুধু ব্রজদুলাল কেন, সাধন মিত্রেরও দুর্বলতা জন্মেছিল রেবেকার ওপরে। কিন্তু ওদের দুজনের কেউই ঘৃণাক্ষরে জানতে পারেনি যে রেবেকা ভালোবেসেছিল প্রশান্ত সাহাকে। আবার রেবেকাও তেমনি জানতে পারেনি ঘৃণাক্ষরেও প্রশান্তর তার প্রতি সবটাই ছিল নিছক একটা অভিনয়। নারীর চাইতে সে কাঞ্চনকেই বেশি প্রাধান্য দিয়েছে। তারপর আসা যাক ঘটনায়। ব্রজদুলাল তার ভাইপোদের আদৌ দেখতে পারতেন না। অবশ্যই দেখতে না পারলেও প্রশান্ত ও সুশান্ত বাবুদের ধারণা ছিল ব্রজদুলাল তাদের একেবারে বঞ্চিত করবেন না। কিন্তু যে মুহূর্তে প্রশান্ত সাহা জানতে পারল ব্রজদুলাল বাবু রেবেকাকে বিবাহ করবেন, এমনটাই স্থির করেছেন ওই রেবেকারই মারফত, সঙ্গে সঙ্গে সে ব্রজদুলালকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য স্থির প্রতিজ্ঞ হল। কিন্তু একা এতটা বড় দায়িত্ব নেওয়া সম্ভব নয়, তাই সে রেবেকার সাহায্য চাইল। রেবেকাও সম্মত হলো, যেহেতু সে প্রশান্তকে মনে মনে ভালোবাসত। রেবেকাকে ব্রজদুলাল বিবাহ করবেন স্থির করেছিলেন, সে কথাটা জানলেন কি করে মিস্টার রায়? কথা প্রসঙ্গে ভৃত্য জীবনী আমাকে কথাটা পরশু রাত্রে বলে ফেলেছিল, এবং কথাটা শোনার সঙ্গে সঙ্গেই ব্রজদুলালের হত্যার ব্যাপারটা আমার কাছে অনেকটা পরিষ্কার হয়ে যায়। কেবল একটা কিন্তু থেকে যায়। আপনার কাছে কিন্তু? হ্যাঁ, বুঝতে পারছিলাম না রেবেকা যখন ব্রজদুলালকে বিবাহ করতে সম্মত হয়েছিল তখন এত বড় নৃশংস ব্যাপারটা কি করে ঘটতে পারে। কারণ রেবেকার অজ্ঞাতে তো
এত বড় ব্যাপারটা সংগঠিত হওয়া সম্ভবপর হতে পারে না আদৌ। কিন্তু সে প্রশ্নের মীমাংসাও একটু আগে, অর্থাৎ আজ সন্ধ্যায় হঠাৎই হয়ে গেল এই পান্থশালায়। পান্থশালায়? হ্যাঁ, পান্থশালায় সাধনবাবু আর রেবেকাকে দেখে ও তাদের কথাবার্তা শুনে পান্থশালায় বসেই বুঝতে পেরেছিলাম রেবেকা সাধন মিত্রের সঙ্গে যখন প্রেমের খেলা খেলছে তখন নিঃসন্দেহে হতভাগ্য প্রৌঢ় ব্রজদুলালও তার অন্যতম ভিকটিম হয়েছিল। যাক, যা বলছিলাম, সঙ্গে সঙ্গে ব্যাপারটা আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। সুখময়বাবু, আজ যখন আপনাকে ফোনে সকলকে ডেকে এখানে জড়ো করার জন্য বলি, তখন জানতাম না, বুঝতেও পারিনি ঘটনার পরিস্থিতি সহসা এমন হয়ে দাঁড়াবে। আমাকে যেন কোনো চেষ্টাই করতে হলো না, আপনা হতেই সব জটগুলো খুলে গিয়ে সব কিছু পরিষ্কার হয়ে গেল। কিন্তু ঘটনাটা ঠিক কি ঘটেছিল বলে আপনার ধারণা মিস্টার রায়? আর কেনই বা প্রশান্ত সাহা তার কাকাকে এমনি করে হত্যা করলো? এবং প্রশান্তর উপরেই বা আপনার সন্দেহ হলো কি করে? প্রশান্ত সাহার উপর সন্দেহ পড়েছিল আমার 3টি কারণে। প্রথমত, ব্রজদুলাল সাহার ইলেকট্রিক কারেন্টে মৃত্যু হওয়ায় এবং প্রশান্তর নিজের স্বীকৃতিতে জানতে পারা যায় যে সে একজন ইলেকট্রিক মেকানিক। ওর দিকে আমার দৃষ্টি আকর্ষিত হয়। দ্বিতীয়ত, তার সঙ্গে কথা বলে বুঝতে পারি সে 1 নম্বরের একজন অর্থলোলুপ। তৃতীয়ত, ব্রজদুলালকে ও অন্তরের সঙ্গে ঘৃণা করে। সব মিলিয়ে ওর উপরে আমার সন্দেহটা দৃঢ়বদ্ধ হয়। তারপর সমস্ত ব্যাপারটা 2 2 4 মতো মিলিয়ে নিতে আমার আর কোনো কষ্ট হয়নি। প্রশান্ত সাহা লোকটা অতীব ধূর্ত, তাতে কোনো সন্দেহ নেই। সে জানত রেবেকার প্রতি সাধনবাবুর দুর্বলতা আছে, আর রেবেকাও তাকে ভালোবাসে। দুদিকের এই ভালোবাসার ছুরি দিয়েই সে তার পথ পরিষ্কার করে নিয়েছিল। ওই দিন দুপুরে সাহেবের ছদ্মবেশে এসে রেবেকার সাহায্যে প্রশান্ত ব্রজদুলালের শোবার ঘরের ইলেকট্রিক টেবিল ল্যাম্পটা এবাড়ির 440 ভোল্টেজের সঙ্গে ডিরেক্ট কানেকশন করে গিয়েছিল। সে জানত ব্রজদুলাল রাত্রে ঘুমানোর আগে সোফায় বসে খবরের কাগজ পড়েন ড্রিঙ্ক করতে করতে। সে রাত্রেও একইভাবে খবরের কাগজ পড়বার জন্য সামনের টেবিল ল্যাম্পটা জ্বালাবার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয় হাই ভোল্টেজ কারেন্টের ইলেকট্রিসিটিতে। ইতিমধ্যেই কারেন্ট অফ হয় ওই অঞ্চলের, এবং তখনই কোনো এক সময় অন্ধকারে পাশের লাইব্রেরি ঘরের ভেতর দিয়ে সবার অলক্ষ্যে ওই ঘরে প্রবেশ করে প্রশান্ত। আসল ল্যাম্পটা সরিয়ে দ্বিতীয় ল্যাম্পটা যথাস্থানে রেখে যায়। কিন্তু এত করেও সে 3টি মারাত্মক ভুল করেছিল। প্রথম ভুল, রেবেকার সাহায্যে সাধনবাবুকে দিয়ে মাদ্রাজ থেকে ব্রজদুলালকে ট্রাঙ্ক কল করিয়ে তাড়াহুড়ো করে নিয়ে এসে। দ্বিতীয় ভুলটা করেছিল আসল ল্যাম্পটা বদলে দ্বিতীয় একটা নতুন ল্যাম্প সেখানে বদলে রেখে। এবং তৃতীয় মারাত্মক ভুলটা করেছিল ঘরের দরজাটা খুলে রেখে দিয়ে। আচ্ছা, হত্যা সে করেছিল নিশ্চয়ই ব্রজদুলালের সম্পত্তির লোভে? ঠিক তাই। উইলের ড্রাফট হয়ে গেছে শুনে উইল পাকাপোক্ত হওয়ার আগেই সে তাই ট্রাঙ্ক কল করে মাদ্রাজ থেকে এনে ব্রজদুলালকে হত্যা করেছিল। কারণ উইলে কোনো রকম কিছু না থাকলে সম্পত্তি পেতে তো আর কোনো অসুবিধাই হতো না। কিন্তু আর না মিস্টার মল্লিক, রাত প্রায় শেষ হয়ে এলো। এবারে আমি বিদায় নেব, না হলে আমার বউ আমাকে আজকে আর বাড়িতে ঢুকতে দেবে না। এরপর কিরিটি সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ইতিমধ্যেই বাইরে পুলিশের কালো ভ্যানও এসে উপস্থিত। হত্যাকারী প্রশান্ত সাহা এবং রেবেকা মণ্ডলকে নিয়ে মিস্টার মল্লিক হাজতে যাবার জন্য উঠে পড়লেন। অন্ধকারের সুযোগ নিয়ে সাজানো নিখুঁত এক খুনের পরিকল্পনাও শেষ রক্ষা করতে পারল না। লালসার টানে, সম্পত্তির লোভে মানুষ কতটা নিচে নামতে পারে, প্রশান্ত সাহা ও রেবেকার চক্রান্ত
তার এক জলজ্জান্ত উদাহরণ। কিন্তু তলোয়ারের চেয়েও ধারালো কিরিটি রায়ের বুদ্ধি আর টেবিল ল্যাম্পের সেই সামান্য ভুলই ধরিয়ে দিল আসল অপরাধীকে। ন্যায়ের জয় হলো ঠিকই, তবে ব্রজদুলাল সাহার এই করুণ পরিণতি আমাদের মনে করিয়ে দিয়ে গেল যে অতি বিশ্বাস অনেক সময় কাল হয়ে দাঁড়ায়। শুনছিলেন আমাদের আজকের নিবেদন নিহার রঞ্জন গুপ্তর কিরিটি কাহিনী বিদ্যুৎ বহ্নি। আজকের গল্পের সূত্রধার আমি অভিজিৎ, গল্প পাঠে কুন্তল। কিরিটির ভূমিকায় রাজীব চ্যাটার্জি, তালুকদারের ভূমিকায় সৌরভ রায়, সুখময়ের ভূমিকায় ইন্দ্রনীল ভাদুরী, সাধনের ভূমিকায় আলাপন মুখোপাধ্যায়, রেবেকার ভূমিকায় দিতিপ্রিয়া রায়, জীবনের ভূমিকায় কৌশিক ব্যানার্জি, মিশিরের ভূমিকায় অভিজিৎ, প্রশান্তর ভূমিকায় মলয় দেবনাথ, সুশান্তর ভূমিকায় রণিত চ্যাটার্জি এবং রূপচাঁদের ভূমিকায় শুভঙ্কর দেবনাথ। আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণে সূর্য, গল্পের শব্দ সংযোজন প্রিয়াঙ্কা, গল্পের আবহ নির্মাণে শুভজিৎ পটপ্যাল এবং সমগ্র পর্ব পরিচালনা ও প্রযোজনায় টিম কেয়ার অফ কাহিনী। বিদ্যুৎ বহ্নির এই হাড় হিম করা রহস্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। কেয়ার অফ কাহিনীর এই সফর যদি আপনাদের শিহরিত করে থাকে তবে লাইক করুন, সকলের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আগামী পর্বে আসছি নতুন কোনো রোমাঞ্চ নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, গল্পে থাকুন। শুভরাত্রি।